তুমি আমার স্ত্রী, তোমাকে আমি টাচ করব না তো কাকে করব? তুমি আমাকে এভাবে লাথি কেন দিলে? তোর স্থান যেখানে আমি সেটাই দেখালাম। আর আমার মুখ দেখার খুব ইচ্ছে তোর, তাই না? দেখবি আমার মুখ। ওয়েট। আমার স্থান যেখানে মানে? তোমার ভাগ্য ভালো আমি তোমাকে বিয়ে করছি। আমার মতো বড়লোক ঘরে বউ হতে পারছো, এইটাতে শুক্রিয়া করো। আর সেখানে তুমি আমাকে লাথি দিয়ে ফেলে দিলে। কেবল তো শুরু। তুই আমাকে বিয়ে করেছিস, বাট তুই আমাকে স্পর্শ করতে পারবি না। এতি মেয়ে হয়ে তোর এত দিমাগ? তুই আমার স্ত্রী, তোকে আমি স্পর্শ করতে পারবো না? তুই বললেই হলো নাকি? নদী ঘোমটা খুলে দিয়ে চিৎকার করে বলল। হ্যাঁ, আমি বললেই হবে তুই আমাকে টাচ করবি না। নদীকে দেখে নয়ন থমকে গেল। নয়ন কয়েক পা পিছিয়ে গেল। নয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলে। আপনি? হ্যাঁ, আমি। তুই আমার স্বামী হয়ে গেছিস। স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যায় না। আর তুই যদি জোর করস তাহলে আমি তোর ওইটা কেটে দিব। এই যে, এইটা আমার কাছে রেখে দিলাম। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। নদী কথাগুলো বলে চাকু নিয়ে খাটে শুয়ে পড়ল। নয়ন নদীকে বলল। আমি তোমাকে স্পর্শ করব না, বাট বেনারসি খুলে ঘুমাও। নয়নের কথা শুনে নদীর রাগী লুক নিয়ে তাকাতেই নয়ন বলে ওঠে। তুমি যা ভাবছো আমি সেটা বলছি না। মানে তুমি পোশাকটা চেঞ্জ করে নাও, তাহলে ঘুমাতে পারবে শান্তিতে। এত ভারী পোশাক নিয়ে ঘুমাতে সমস্যা হবে। আসলে আমার ঘুম, আমার জীবনটা এলোমেলো করে এখন আমার ঘুমের চিন্তা করস তুই? তুই আমার দুনিয়া ওলট পালট করে দিয়েছিস। আমি তোর লাইফটাকে জাহান্নাম বানিয়ে দিব। ভালো কথা বললাম, ভালো লাগলো না। ঘুমাও, যাও, কিছু বলবো না। নয়ন কথাটা বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। নয়ন ফ্রেশ হয়ে বের হয়ে দেখে নদী এপাশ ওপাশ হতে লাগলো। নয়ন বলে ওঠে। বলছি যে পোশাক চেঞ্জ করে নাও, না হলে ঘুমাতে কিন্তু পারবে না। এই চুপ কর তো। তোর কথা শুনলে মাথায় আগুন ধরে যায়। নয়ন নদীর কথা শুনে কাছে গিয়ে ওর মাথা দেখতে গেলে নদী ওর মুখে এক ঘুষি মারলে নয়ন আহ বলে নাক চেপে ধরল। নদী উঠে বসে বলল। জোর করা অভ্যাস হয়ে গেছে, তাই না? চাকু দেখেছিস? আমি তো দেখছিলাম। কোথায় আগুন লাগলো, মাথায়? নয়নের কথা শুনে নদীর রাগী লুক নিয়ে তাকাতে নয়ন দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলল। এইভাবে তাকাও না, আমার খুব লজ্জা লাগছে। কি? না কিছু না, যাও পোশাক চেঞ্জ করে আসো। নদী বিরক্ত হয়ে খাট থেকে উঠে লাগেজ থেকে থ্রি পিস বের করে নিল। টি টেবিলের উপরে রেখে নদী বেনারসি খুলতে লাগলো। নয়ন চোখ বন্ধ করে তাকিয়ে থাকলো। নদী নয়নের দিকে তাকাতে নয়ন সাথে সাথে চোখ বন্ধ করে নিল। নদী বলে ওঠে। আফসোস, তাকিয়ে দেখতে পারবে কিন্তু স্পর্শ করতে পারবে না। নদীর কথাগুলো বলে হাসতে লাগলো। নয়ন নদীর দিকে তাকাতে নদী ওর সব কিছু খুলে ফেল। নয়ন বালিশ জড়িয়ে ধরল। নদী ইচ্ছে করে নয়নকে উত্তেজিত করার জন্য ঢং করতে লাগলো। নয়ন নিজেকে কন্ট্রোল করতে না পেরে নদীর কাছে যেতে নিবে। নদীর সাথে সাথে চাকু সামনে ধরে পড়ল। আয় একবার, দেখ কি করি। সোজা কেটে ফেলবো। নয়ন নদীর কথা শুনে সাথে সাথে নয়ন পিছনের দিকে ঘুরে খাটের উপরে উপর হয়ে শুয়ে পড়ল। নদী পোশাক চেঞ্জ করে নয়নের কাছে এসে লাথি দিয়ে সরিয়ে দিয়ে পড়ল। আমাকে যদি ঘুমের ঘরে কিছু করার চেষ্টা করো তাহলে জীবনে আর বাবা ডাক শোনা লাগবে না। এমন কেন করছো? আমি তোমার হাজব্যান্ড। আমার প্রতি কি তোমার একটুও মায়া হচ্ছে না? মায়া? তাও তোমার মতো জানোয়ারের উপর? আমি তোমার কাছে আকুতি মিনতি করেছিলাম, তুমি আমার প্রতি একটু মায়া করেছিলে? তুই নরপশুর মতো আমার শরীরটাকে কুড়ে কুড়ে খেয়েছিলে। ভাবলে রাগে ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। কিন্তু আমি মরব না। আমি নিজেও সুখে থাকবো না। আমি তোমাকেও সুখে থাকতে দিব না। নদীর কথা শুনে নয়ন কিছু না বলে ঘুরে শুয়ে পড়ল। নয়ন চোখ বন্ধ করে থাকলে নদীর সারা শরীরের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে আসলো। নয়ন উঠে পড়ল, আবারও উপর হয়ে শুয়ে পড়ল। এরকম উসফিস করতে করতে নয়ন সহ্য করতে না পেরে উঠে বসে নদীর দিকে তাকিয়ে বলল।
বউ, ওই বউ শোনো না, ঘুমিয়েছো কি? বউ, এই বউ। নয়নের কথা শুনে নদী বিরক্ত হয়ে বলে ওঠে। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? এভাবে তাকিও না বউ, একটু আদর করতে দাও না। আজকে করবো, আর করতে চাইবো না। কখনোই না। তুই ছটফট কর, এটাতে আমার শান্তি। বউ প্লিজ একবার করতে দাও না, আমি আর বলবো না। প্লিজ একবার আদর করতে দাও, আমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। কখনোই না। আমি তো এইটাই চাইছি। তুই কত উত্তেজিত হতে পারোস হতে থাক। বিয়ে করেছিস কিন্তু বউকে কাছে পাবি না। বিষয়টা অনেক সুন্দর, তাই না? থাক তুই, আমি ঘুমাই। আমাকে জোর করলে বুঝতে পারছিস কি করব? নদীর কথা শুনে নয়ন খাট থেকে উঠে হাঁটাহাঁটি করতে লাগলো। নয়ন ব্যায়াম করতে লাগলো, আবারও জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। কোনোভাবেই কাজ না হলে নয়ন নদীর পায়ের কাছে গিয়ে বসে পড়ে। নদীর পা টিপে দিতে লাগলো। নদীর রাগী লুক নিয়ে তাকাতেই নয়ন বলে। বউ এমন করো না, বউ একবার কাছে আসতে দাও না। তুমি যা বলবে আমি তাই করব। বউ প্লিজ একবার। কোনোভাবে কাজ হবে না। তুই ছটফট করতে থাক, আমি দেখি। নয়ন রাগ হতে লাগলো। নয়ন নদীকে কিছু বলতে কেউ বলল না। নয়ন ব্যায়াম করতে লাগলো। উপায় না পেয়ে নয়ন নদীর কাছে গেল। নদী চাকু ধরতে নয়ন বলে। আরে লাইটার নিব, ডয়ারের ভিতরে আছে। নয়ন কথাটা বলে লাইটার বের করলো ড্রয়ার থেকে। নদী বলে ওঠে। লাইটার দিয়ে কি করবি? হাত পোড়াবো। মানে? দেখো। নয়ন লাইটারে আগুন জ্বালিয়ে হাত পুড়াতে যাবে, সাথে সাথে নদী এসে লাইটার কেড়ে নিল। নদী রেগে বলে। পাগল হয়েছিস নাকি? লাইটার দিয়ে হাত পোড়াতে চাচ্ছিস? তো কি করব, তুমি তো আদর করতে দিবে না। দাও ওইটা, হাত পোড়ালে তাও জ্বালা পোড়া অনুভব হইলে আর ওইটার দিকে আর খেয়াল থাকবে না। দাও তো। নয়ন নদীর হাত থেকে লাইটার নিয়ে নিল। নদী কিছু বলল না। নয়ন হাত পোড়াতে যাবে, নদী নিজের অজান্তে এক ঝটকায় লাইটার ফেলে দিল। নয়ন রেগে বলে ওঠে। কি শুরু করছো? কাছেও যেতে দিবে না, হাতও পোড়াতে দিবে না। দেখো মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। নয়ন লাইটারটা হাতে নিতে যাবে, নদী বলে ওঠে। ওকে কাছে আসতে দিব, কিন্তু আজকে কিন্তু আর কোনোদিনও আসতে দিব না। মরে গেলেও না। আজকে বাসরাত, আমারও ইচ্ছে করছে তাই আসতে দিচ্ছি। এর মানে ভাবিস না তোর হাত পোড়ানো দেখে বলছি। থাক লাগবে না, যাও ঘুমাও, কিছু করব না। নয়ন কথাটা বলে লাইটারটা তুলে ডয়ের ভিতর রেখে খাটের একপাশে শুয়ে পড়ল উপর হয়ে। নদী কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে খাটে গিয়ে শুয়ে পড়ল ওর পাশে। নদী নয়নকে বলল। বেশি কষ্ট হলে আমার কাছে আসতে পারিস। ঘুমাও, লাগবে না। নদী কিছুক্ষণ চুপ করে থাকলো। পরক্ষণে নয়নের শরীরে হাত দিলে নয়ন কেঁপে উঠল। নদী নয়নকে ঘুরিয়ে দুই হাত চেপে ধরে ঠোঁটের দিকে এগিয়ে যেতে নয়ন অবাক হয়ে তাকিয়ে এক ঝটকায় ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী চমকে উঠল। নয়ন নদীর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো আর কিস করতে লাগলো। নয়ন নদীকে নিচে ফেলে দুই হাত দিয়ে চেপে ধরে কিস করতে লাগলো। নয়নের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। নয়ন নদীকে কিস করতে করতে পাগল বানিয়ে দিতে লাগলো। নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে নয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। একে উপর নিজেদের আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ আদর করতে লাগলো। দুজন আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নদী নয়নের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। নয়ন নদীর কপালে চুমু দিয়ে বলল। আই লাভ ইউ বউ। নয়নের কথায় উত্তর দিতে যাবে, অতীতের কথা মনে পড়তে নদীর সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়ে। নয়ন কিছু বলার আগে নদী রেগে জোরে থাপ্পড় মেরে পড়ল। আমার দিকে ঘুরবি না, দূরে থাক। তোকে আমি ঘেন্না করি। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে কিছু না বলে এক পাশ হয়ে শুয়ে পড়ল। নদী কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নয়ন দেখে নদী গোসল করে চুল শুকাচ্ছে। নয়ন নদীর কাছে পা টিপে টিপে যেতেই নদীর সাথে সাথে ঘুরে উঠে থাপ্পড় মেরে পড়ল। খবরদার আমার কাছে আসবি না। ওকে, যাব না, ধন্যবাদ। আই লাভ ইউ বউ। নদী রেখে মুখে ঘুষি মারল। নয়ন মুখ চেপে বলে। উফ, তুমি আর কোনো জায়গা পাও না, মুখে কেন ঘুষি মারো? তোর এই চেহারা দেখেই তো তুই মেয়েদের নিজের বেডে নিয়ে যাস। আস্তে আস্তে তোর মুখের 12টা বাজিয়ে দিব। তারপর এখান থেকে আমি যাব। তোর এমন হাল করব কোনো মেয়ে যেন তোর দিকে না তাকায়। নয়ন নদীর কাছে গিয়ে দুহাত চেপে ধরে তাতে দাঁত চেপে হাসি দিয়ে বলল।
বউ তুমি আমাকে ভালোবাসো তাই না? ভালোবাসো দেখে তো আমার মুখে মানচিত্র পরিবর্তন করতে চাও, যাতে তোমার জামাই তোমার থাকে, অন্য কেউ যেন না আসতে পারে আমার জীবনে। নয়নের কথা শুনে নদী কামড় মারতে যাবে, নয়ন বলে ওঠে। কুল বউ, আমি তো বুঝি আমাকে ভালোবাসো, থাক মুখে প্রকাশ করা লাগবে না। আর ওই রকম করে কিস করবে, তুমি চাইলে আমি নিজেই করে দিতে পারি। কুত্তা, আমার উপর থেকে ওঠ, না হলে লাথি মারবো কিন্তু। ওকে ওকে, ঘুমাও, আমারও ঘুম পাচ্ছে। মেয়েদের সাথে পার্টি আছে, যাবা তুমি? তুই যা, আমি কেন যাব? মেয়েদের তো তোর লাগে, আমাকে ছেলে নিয়ে এসেছে দিস। নয়ন হাত ছেড়ে ওই পাশে ঘুরে শুয়ে পড়ল। নদীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হঠাৎ করে নয়ন বলে ওঠে। নদী, এই, ঘুমাতে দিবি? আর একবার ডাকলে গলায় পোজ দিয়ে দিব। নয়ন কিছু না বলে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নয়ন দেখে নদী পাশে নাই। নয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। মাথায় হেয়ার ড্রাই করে চুল ঠিক করে বাইকে চাবি নিয়ে নিচে চলে গেল। বসার ঘরে গেলে নয়ন দেখে নদী ওর ড্যাডের সাথে বসে গল্প করছে। নয়নকে দেখে বলল, নয়ন, কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাব, কাজ আছে। চুপ করো, কিসের কাজ তোমার? বৌমাকে নিয়ে ঘুরতে যাবে, এখন আসো, তিনজন একসাথে নাস্তা করব। ডেট আমার একটু দরকার আছে, আমি আগামীকাল নিয়ে যাব। জাস্ট শাট আপ। এখন আমাদের সাথে নাস্তা করে বউকে নিয়ে বের হবে, না হলে কার্ড। নয়নের ড্যাড আর কিছু বলবে তার আগে নয়ন সোজা খাবারের টেবিলে গিয়ে বসলো। নদী অবাক হয়ে তাকালো। নয়নের ড্যাড বলে, চলো আম্মু, আমরা সবাই একসাথে খেয়ে নিই। নদী নয়নের ড্যাড গিয়ে নয়নের পাশে বসলো। নদী খাবার সার্ভ করতে গেলে নয়ন বলে ওঠে, কি ব্যাপার ড্যাড, হ্যান্ড হেল্পিংটা কোথায়? বৌমা সবাইকে ছুটি দিয়েছে, এখন থেকে যার যার কাজ সেই সেই করবে। কি, যার যার কাজ সেই সেই করবে মানে? তোমার জামা কাপড় তুমি আজ থেকে ধুয়ে দিবে, সাথে বৌমারটাও করবে। ছুটির দিনে বৌমার সব কাজে সাহায্য করবে। আমি এক সপ্তাহের জন্য বাইরে যাব, দুইজন মিলেমিশে থাকবে, কোনো ঝামেলা করবে না। আমার কানে গেলে আমি সব সুযোগ সুবিধা তুলে নিব। ড্যাড, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি এখন নিজের পোশাক নিজে পরি, আমি তো অনেক পরিবর্তন হয়েছি, আর কত হবো? এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি এখন আমার সাথে বেশি বেশি করছো। 10 লাখ থেকে এখন তুমি আমাকে 8 লাখ দাও, আমার এইটা দিয়ে চলা কষ্টকর হয়ে যায়। নয়নের কথা শুনে নদীর চোখ বড় বড় করে বলল, কি? হাত খরচ 10 লাখ ছিল, আর 8 লাখ দিয়ে চলতে কষ্ট হয়? আমার মাথা ঘুরছে। আল্লাহ, এই ছেলে বলে কি? আমি মেয়ে মানুষ, আমার হাত খরচ মাসে 40,000 দেয়। খাবার থেকে শুরু করে সব ওই টাকাতে চলি, তাও মাস শেষে 5,000 থেকে যায়। আর ওই 8 লাখ নাকি? মাথা ঘুরছে। এত টাকা কি করে? চুপ করো, 8 লাখ কোনো টাকা হইলো? ড্যাড, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই নদী, তুমি কি শুরু করছো? তুমি কি বোকা নাকি? সবাইকে যে ছুটি দিয়েছো, এত বড় বাড়ি তুমি একা সামলাতে পারবে নাকি? তুমি আমার একমাত্র বউ, তুমি থাকবে রাজার হালে। তুমি কেন কাজের লোক হতে চাচ্ছ? তুমি সবাইকে আসতে বলো, দরকার হলে কাজের লোক আরও বাড়িয়ে নাও। আগে তো আমাকে কিছু করা লাগতো না। আগের দিনটা কত ভালো ছিল, ঘুম থেকে তুলে ফ্রেশ করে দিত, গোসল করলে পোশাক পরানো মানুষ ছিল, কোথাও যাওয়ার জন্য বা কোনো কিছু লাগলে একবার বলে সব হাজির হয়ে যাইতো। সব শেষ করে দিয়েছে, কার কুবুদ্ধি যে শুনছে কে জানে। নয়নের কথা শুনে নদী চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নদী ধমক দিয়ে বলে, চুপ করো, এত আরাম ভালো না, শরীরের জন্য ক্ষতি। আর নিজের বাড়িতে কাজ করলে কেউ কাজের লোক হয়? পাগল নাকি তুমি? এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমি রান্না করব, আমার কাজ আমি করব। আর 50টা কাজের লোক ছিল, আরও কয়টা চাও? হ্যাঁ, এখন 5টা আছে, এটাই ভালো। কি, 5 জন রাখছো মাত্র? ডেট, এই মেয়ে কি পাগল হয়ে গেছে? ওর কোনো ধারণা আছে ওই কি বলছে? ডেট, এইটা বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি বাসে আসবো না, আমি ফার্মাসে গিয়ে থাকবো। ওইখানে গেলে আমার আদর বেশি হয়, এখানে থাকা অসম্ভব। ওইখানে গেলে আমার খালি আরাম, সব কিছু ওরা করে দিবে। ওইখানে কয়টা রাখছেন? ওইখানে 7টা আছে। ওইখানে কে থাকে? আমি সপ্তাহে যাই, গিয়ে পার্টি করে বন্ধুদের সাথে সময় কাটিয়ে চলে আসি। আর ভার্সিটির ছুটিতে ওইখানে সময় কাটাই 1 সপ্তাহ। আর বেশি হইলে ঢাকার বাইরে চলে যাই বা দেশের বাইরে যাই। ড্যাড, আপনি ওকে এত আদরে আদরে বাদর বানিয়েছেন,
এত আরামে কেউ রাখে? ড্যাড, ওর হাত খরচ 50,000 করা হোক। কি? নয়ন লাফ দিয়ে উঠলে নয়নের ড্যাড বলে ওঠে। বৌমা, তোমার যেটা ভালো লাগে ওটাই করো, আমার অনেক ক্ষুধা লাগছে। কত সুন্দর ঘ্রাণ আসছে, খাবার খেতে দাও। ড্যাডের কথা শুনে নদী খাবার পরিবেশন করতে লাগলো। নয়ন খাওয়া বাদ দিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। নয়নের ড্যাড খাবার মুখে দিয়ে বলে, কত বছর পর এমন সুস্বাদু খাবার খাচ্ছি, ধন্যবাদ তোমাকে। বলো কি চাও আমার কাছ থেকে? আমার কিছু চাই না ড্যাড। আপনার ভালো লাগছে খাবার? অনেক। এটাতে আমার হয়ে গেছে। আপনাদের পছন্দ হয়েছে, আমি এটাতেই খুশি। তা তো হয় না বৌমা, বলো কি চাও? কিছু চাই না, আপনারা খান। লজ্জা পাও না? এটা তো তোমার বাড়ি, আর আমাকে ড্যাড বলে ডাকছো। তাহলে লজ্জা না রেখে বাপের কাছে কিছু চাইতেই পারো। ডেট ওকে কার দিলেই তো পারো, ওর মন মতো পছন্দ করে কিনে নিতে পারবে। গুড আইডিয়া। ড্যাড একটা কার্ড বের করে নদীর হাতে দিয়ে বলে, এইটা রাখো, লিমিট নাই, তোমার যা লাগে কিনে নিও। ড্যাডের কথা শুনে নদী বলে ওঠে, না না, আমার কিছু লাগবে না। এইটা আপনার কাছে রাখেন। আমাকে যা দিয়েছেন সেটাই আমার অনেক। ডেট আমার কাছে দাও, ওর যা লাগবে আমাকে বললে আমি এনে দিব। জি না ড্যাড, আপনি নিজের কাছে রাখেন। আমার কিছু প্রয়োজন হলে ওর থেকে নেব। ও বিয়ে করেছে, ওর হাত খরচ থেকে আমাকে কিনে দিবে। স্বামী হিসেবে ওর তো দায়িত্ব আছে। এই কি বলো, আমার কাছে এখন আছে মাত্র 1 লাখ। এইটা তো দুদিনে শেষ হয়ে যাবে। অনেক কম খরচ করে এতদিন নিয়ে এসেছি। কয় মাস ধরে টাকা নিয়েছো? 10 দিন ধরে নিয়েছি, অনেক দিন হয়ে গেল। এইবার কত কষ্ট করে চলছি। আর ডেটকে তুমি আরও কমানোর কথা বলো? ডেট আর মাত্র 1 লাখ আছে, আর কিছু দাও। ওকে নিয়ে তো ঘুরতে হবে, যদি কোনো কিছু লাগে আমি কিভাবে দিব? ওকে, এটা নে, বৌমার যা লাগে তাই দিবে। নিজের জন্য খরচ করলে তোমার খবর আছে। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি। বৌমা, আমি বাসায় আসতে পারবো না, যা লাগে ওকে বলো, আর না হয় ওর কাছ থেকে পাসওয়ার্ড জেনে নিও। যা মন চাই তাই কিনে নিও। নদী কিছু বলার আগে হাত ধুয়ে চলে গেল। নয়ন মুখে হাসি রেখে কার্ডের দিকে তাকালেন। নদী টান দিয়ে নিয়ে বলল, এটা আমাকে দিয়েছে, এত খুশি হওয়ার কিছু নাই। না মানে, আমাকে কিছু দিও। তুমি তো আমার বউ, তুমি নিশ্চয়ই স্বামীর অভাব দেখে অমানুষের মতো কাজ করবে না। চুপ! 8 লাখ টাকা নাকি কম? এত কি করিস? এত টাকা কিভাবে 10 দিনে শেষ হয়ে যায়? ও, তুই নিশ্চয়ই মেয়েদের ভাড়া করে এইসব করছিস। দেখো, বাজে কথা বলো না। আমাকে ভাগ দিবে না বলো? থাকো, আমি বের হব। আর নিজে ভালোর জন্য হইলে হেল্পিং হ্যান্ড নিয়ে আসো। যে কয়জন আছে ঠিক আছে, আর এই কয় মাস যাক, পরে তোমাকে বুঝাবো মজা। আমার থেকে দূরে থাকো। আমাকে নিয়ে ঘুরতে যাবে বলেছ, যদি না যাও তাহলে আমি ড্যাডকে কল দিয়ে জানিয়ে দিব। ধ্যাত, ব্ল্যাকমেল করবে না। তুমি যাবে, গাড়ি নিয়ে যাও। বডিগার্ড আছে, ওদের নিয়ে যাও। কখনোই না। বডিগার্ড আমার জামাই না, তুই আমার জামাই, তুই নিয়ে যাবি। চল, আমাকে নিয়ে চল বলছি। দেখো, আমার কাজ আছে, একটা পার্টি আছে, ওইখানে পৌঁছাতে হবে। বুকিং করা হয়ে গেছে। কোথায় বুকিং করেছিস? আর কিসের পার্টি? আমার এক ফ্রেন্ডের বার্থডে, তাই আমি পার্টি দিব। সব রেডি আছে, এখন আমাকে যেতে হবে। ওইখানে গিয়ে সব সাজানো লাগবে। ওদের যেভাবে বলবো সেভাবে কাজ করে দিবে, যত তাড়াতাড়ি যাওয়া যায়। কত টাকা খরচ হচ্ছে? খরচ জেনে কি করবে? কত হচ্ছে সেটাই বলো। বেশি না, 2 লাখ। হি পাগল বলে কি রে? কোথায় এসে পড়লাম রে বাবা, মাথা ঘুরছে। যা সামনে থেকে, ওখান থেকে আয়, দেখ কি করি। তোর টাকা অপচয় করা বের করব। যাই করো যান, ডেটকে জানাও না। বাই। আগামীকাল তোমাকে নিয়ে ঘুরতে যাব, প্রমিস। আর শোনো, রাত হবে আসতে। তুমি যদি ভয় পাও তাহলে তোমার ফ্রেন্ডদের নিয়ে আসতে পারো। ওদের দাওয়াত দাও, এখানে থেকে যাক। চুপ কর! তুই রাত 10টার ভিতরে বাসায় আসবি। যদি না আসিস তাহলে তোর জন্য খুব খারাপ হবে। সব কিছু বন্ধ হয়ে যাবে। টাকা দেওয়া তো দূর, সব কিছু বাদ। থাক, আমি 10টার ভিতরে চলে আসবো। ওই ওয়েট, রাতে যে বলি তুই মেয়েদের সাথে পার্টি দিবি, তোর বন্ধু নাকি বান্ধবী? না মানে, উল্টো পাল্টা ভেবো না। বন্ধুরাও থাকবে। বাই, সময় নাই। নয়ন চলে গেল দৌড়ে। কাজের লোক এসেছে, বলল, ম্যাম,
আমাকে ভাবি বলো, ম্যাম বলা লাগবে না। আচ্ছা তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। আর তুমি তো বাসা ঘুরে দেখাতে চেয়েছো, খেয়ে আমার কাছে এসেছো। ঠিক আছে ম্যাম, সরি, মানে ভাবি। নদী হাসি দিয়ে চলে গেল। 1 ঘন্টা পর মিম নদীকে নিয়ে সারা বাড়ি ঘোরাতে লাগলো। নদী বলে ওঠে, উফ, আর বাসা দেখবো না। এত বড় বাসা দেখা সম্ভব না, হাঁপিয়ে যাচ্ছি। আমি যখন নতুন এখানে আছি, আমি তো এই বাসায় 4 দিন ধরে ঘুরে দেখছি। ছাদটাও বিশাল বড় আর অনেক সুন্দর। নয়ন স্যারে জিমে যাবেন, ওনার সময় কাটানোর রুম আছে, একটা খেলার রুম, একটা পড়াশোনার রুম, একটা জিমে একটা রুম ভর্তি শুধু তার জামা কাপড়, ওটাও বিশাল বড়। একবার ভাইয়া পরিষ্কার করার জন্য দিয়েছিল আম্মুকে। আর কয়েকটা আন্টি ছিল, ওনাদের সেদিন গেছিলাম। ওখানে গেলে মনে হবে বিশাল বড় শোরুম। কোথায় দেখি, চলো তো। মিম নদীকে এইসব রুম ঘুরে দেখাতে লাগলো। নদী যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। সব দেখতে দেখতে দুপুর হয়ে গেল। নদী হাঁপিয়ে গেল। নদী নয়নের সময় কাটানোর রুমে গিয়ে মুগ্ধ হয়ে গেল। নদী খাটের উপরে বসে পড়ল। মিমকে বসতে বলে মিম নিচে বসতে গেলে নদী বলে, আমার সাথে বসো। নিচে বসতে হবে না। মিম বসলো। নদী সবকিছু চোখ বুলিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে নদী বলে ওঠে, আচ্ছা মিম, এখানে দেখলাম অনেক যুবতী মেয়েরাও কাজ করতো। আচ্ছা তোমার নয়ন ভাইয়া তাদের সাথে কখনো খারাপ নজরে তাকায়নি? সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না। আর ভয় পাওয়ারও কিছু নাই, আমি কাউকে কিছু বলবো না। আমাকে নির্ভয়ে বলতে পারো। ভাইয়া তো অনেক ভালো, খারাপ নজরে কেন তাকাবে? ভাইয়া আমাদের সবার সাথে খুব ভালো ব্যবহার করে, কখনোই আমাদের বুঝতে দিবে না আমরা যে এই বাড়ির কাজের লোক। এখানে যত মেয়েদের দেখছেন, সব মেয়েরা এখানে আমার মতো ছোট থাকতেই এসেছে। অনেক আপুরা ছিল, স্যার তাদের ভালো ভালো ঘরে বিয়ে দিয়ে দিয়েছে। আরও কয়েকটা ছিল, তাদের 20 হলে বিয়ের ব্যবস্থা করে দেয়। 2 স্যার অনেক ভালো, ওনারা গরিবদের সাহায্য করে সব সময়। ওনাদের তো এতিমখানা আছে, সব জায়গায় ওনারা টাকা দেয়। আর ছোট সাহেবের বান্ধবী অনেক, বাট উনি বাহিরে কেমন জানি না, বাট উনি আমাদের সামনে তো অনেক ভালো। আমাকে কিছু হলেই ডাকে, বাট যারা আমার থেকে বড় তাদের আর ডাকে না। ডাকে মানে তোমাকে? খারাপভাবে নিয়েন না, মানে সাহেবের চা বা রুম পরিষ্কার করার সময় কেউ ফ্রি না থাকলে আমাকে দিয়ে করায়, বাট যে একটু যুবতী হয়ে গেছে তাকে পাঠাতে নিষেধ করে দেয়। ওনার সব কিছু আমার আম্মু আব্বু আঙ্কেল আন্টিরা করে, আপুদের রুমে ঢুকতে দেয় না। মোট কথা 15 বছর পর্যন্ত ওনার কাজ করতে পারে, আর সব বাহিরে কাজ করে। আর যা আসে বয়স্করা করে দেয়। ভাবি, আপনি জিতেছেন। ভাইয়া অনেক ভালো, বাট মেয়ে বন্ধু অনেক। তাদের সাথে অনেকবার কথা বলতে দেখেছি, বাট বাসায় কোনোদিন নিয়ে আসে নাই। ও আচ্ছা, তার মানে যারা বড় মেয়ে তাদের দিয়েও কোনো কাজ করায় না? হুম, তাদের দিকে তাকায়ও না। সাহেব বলতে পারবে না এখানে কয়টা যুবতী মেয়ে আছে, কাকে কেমন দেখায়। শুধু আমাকে চিনে ভালো, বাট আমি মোটামুটি বড় হচ্ছি। আর আমার এখানে থাকা হবে না, বাহিরে কাজে থাকা লাগবে। পড়াশোনা আর বাগানের দিকে সামলাবো। ও আচ্ছা। আর আপনি যদি বলেন আপনার সাথে থাকার জন্য, তাহলে আপনার কাছে থাকতে পারবো। আচ্ছা আমার ঘুম পাচ্ছে এখানে। আমারও এই রুমে আসলে ঘুম আসে। আচ্ছা আপনি ঘুমান, আমি যাই। আর খাবার কি দিয়ে যাব? ক্ষুধাও লাগছে, চলো খেয়ে নেই। নদী মিমের সাথে যেতে লাগলো। নদী ভাবতে লাগলো, বাসার ভিতরে মেয়েদের দিকে তাকায় না, এদিকে ভালো আছে। কতজন আছে কাজের মেয়েদের সাথে জোর জবরদস্তি করে। যাক, এটা শুনে ভালো লাগলো। নদী কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। রাত 10টা পর্যন্ত নদী নিচে মিমের সাথে নয়নের অপেক্ষা করতে লাগলো। নয়নকে কল দিতে যাবে, সাথে সাথেই কলিং বেল বেজে উঠল। মিম বলে ওঠে, ছোট সাহেব এসেছে মনে হয়। মিম দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। নয়ন মিমকে দেখে ভুরু কুচকে বলল, কিরে ঘুমাসনি? না সাহেব, ম্যাম আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সাথে খাবার খাবার জন্য। রেগে আছে নাকি? না, ঠিক 10টা বাজে, বেঁচে গেছেন।
এই নে চকলেট, আমার বউটার সাথে সারাদিন থাকার জন্য। ধন্যবাদ সাহেব। মিম খুশি হয়ে চলে গেল। নয়ন আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে গেল। নদী রেখে কিছু বলতে যাবে, নয়ন হাঁটি গেড়ে সামনে বসে ফুলের তোড়া এগিয়ে দিল। নদী ভুরু কুচকে তাকালো। নয়ন বলে ওঠে, ধন্যবাদ মাই ডিয়ার বউ, ডেটকে কিছু না বলার জন্য। এইসব কি? হাতে নাও তোমার জন্য। নদী ফুলের তোড়া হাতে নিয়ে ফুলের ঘ্রাণ নিতে গিয়ে অবাক হয়ে গেল। নয়নের দিকে তাকাতেই নয়ন বলে ওঠে, ক্ষুধা লাগছে, খেতে দাও। চল। নদী ফুলের তোড়াটা নিয়ে খাবারের টেবিলের সামনে গেল। নয়নকে খাবার দিল। নদী ফুলের তোড়ার দিকে তাকিয়ে ভালো করে দেখতে লাগলো। নয়ন এক লোকমা নিয়ে নদীর সামনে ধরল। নদী বলে ওঠে, আমি খাবো না, ক্ষুধা নাই। কয়েক লোকমা নাও, তারপর না খাইলে কিছু বলবো না। আমি খেয়েছি, খাবো না। সরি বললাম তো, আর 10টায় আসতে বলেছ, 10টায় তো এসেছি। তোকে কিছু বলছি, তুই খাতো। নদী উঠে যেতে নিবে, সাথে সাথে নয়ন হাত টান দিয়ে কোলে বসিয়ে দিয়ে জোর করে খাওয়াই দিতে লাগলো। নদী উঠে যাওয়ার চেষ্টা করলে নয়নের শক্তির সাথে পারল না। নয়ন খাওয়া শেষ করে পানি খাওয়াই দিয়ে ছেড়ে দিল। নদী রেখে থাপ্পড় মেরে দিল। নয়ন কিছু বলল না, হাত ধুয়ে চলে গেল। নদী বলতে লাগলো, তুই আমাকে জোর করে সব খাওয়াই দিলি, তুই খেলি না কেন? তুমি খাইছো? আমার পেট ভরে গেছে। মেয়েদের আদর খাইলে কি আর পেটে কোনো জায়গা থাকে নাকি? নয়ন সিঁড়িতে দাঁড়িয়ে গেল। নদীর দিকে তাকিয়ে কিছু না বলে রুমে চলে গেল। নদী প্লেট ধুয়ে রেখে ফুলের তোড়া নিয়ে রুমে গেল। নয়ন ওয়াশরুম থেকে বের হলেই নদী খাট থেকে বলে ওঠে, ডায়মন্ড রিং আর এত চকলেট, তোমাকে কি আমি বলেছিলাম এসব আনতে? সরির জন্য নিয়ে এসেছি, আর ফ্রেন্ডকে গিফট দিতে গিয়ে এটা চোখে পড়লো, ভালো লাগলো, তাই আমার বউয়ের জন্য নিয়ে আসলাম। আর মেয়েদের তো এসবের প্রতি লোভ বেশি থাকে, তাই ভাবলাম এটা দিলে তুমি যদি একটু রাগ কম করতে। নয়নের কথা শুনে নদী রেখে ফুলের তোড়াটা এক আছাড় দিয়ে বলল, আমাকে তুই লোভী ভাবছিস নাকি? আমাকে অন্য মেয়েদের মতো ভাবলে জীবনে বড় ভুল করবি। আমি টাকার পাগল না, বুঝলি? এইসব জিনিস তোর কাছে রাখ। নদী রেখে রিংটা নয়নের হাতে দিয়ে খাটে শুয়ে পড়ল। নয়ন বলে ওঠে, আমি তোমাকে ওইভাবে বলি নাই। চুপ কর তুই। আমাকে কিভাবে বলেছিস ওটা বোঝার ক্ষমতা আছে। তুই যদি ভাবিস এইসব দামি দামি উপহার দিয়ে তুই আমাকে কিনে নিবি, তাহলে জীবনে বড় ভুল করবি। সব মেয়েরা দামি জিনিসের পাগল হয় না। নদীগুলো বলে রেগে নয়নের দিকে গ্লাসের পানি ছুঁড়ে মারল। নয়নের মুখে গিয়ে লাগলো। নয়নের চুলগুলো ভিজে গেল। নয়ন রাগ হলো। পরক্ষণে নদীর কাছে গিয়ে ওর ওড়না দিয়ে ওর মুখ মুছতে লাগলো। নদী রেগে তাকাতে নয়ন দাঁতে দাঁত চেপে হেসে বলে, এইটা আমার বইয়ের ওড়না, তুমি কেন রাগ দেখাও? আমি কি তোমাকে কিছু বলছি নাকি? ছাড় আমার ওড়না। মুছে নেই তারপর। নয়ন জোর করে মুছিয়ে নিয়ে ওড়না ছেড়ে দিল। নয়ন নিচ থেকে ফুলের তোড়াটা তুলে ডাস্টবিনে ফেলে দিল। চকলেটগুলো টি টেবিলের উপর রেখে দিয়ে টি শার্ট আলমারি থেকে বের করে পরে নিয়ে লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে নদীর পাশে গিয়ে শুয়ে পড়লো। ওপাশ হয়ে শুয়ে থাকলো। অনেকক্ষণ পর নদীর চকলেটের দিকে চোখ গেল। খুব সামলাতে না পেরে আস্তে আস্তে নয়নের দিকে তাকিয়ে কিছুটা কাছে গিয়ে ওর মুখের সামনে হাত দিতে লাগলো। নয়ন চোখ বন্ধ করে নিল। সাথে সাথে নদী কোনো সার শব্দ না পেয়ে আস্তে করে চকলেটগুলো নিয়ে খেতে লাগলো। নয়ন ঘুমের ভান করে ঘুরল। একটা চোখ খুলে দেখে নদী মজা করে চকলেট খাচ্ছে। নয়ন মনে মনে হাসতে লাগলো আর বলতে লাগলো, পাগলি বউটা আমার। নয়ন হাসি চেপে ঘুমানোর ভান করলো। নদী অনেকগুলো চকলেট খেয়ে বলতে লাগলো, যাক বাবা, অনেকগুলো খেয়ে ফেললাম। সকালে উঠে যদি জিজ্ঞেস করে চকলেট কি হলো, কি বলবো? দূর, বলবো যে ইঁদুরে খেয়েছে নিশ্চয়। আমি তো ঘুমাইছিলাম। রাগ দেখালে আর কিছু বলার সাহস পাবে না। যাই, ঘুমাই। নদী শুয়ে পড়ল। নয়ন মিটিমিটি হাসতে লাগলো। নদী ঘুমিয়ে গেলে নয়ন উঠে নদীর হাতে রিংটা পরিয়ে দিল। কপালে আলতো করে কিস করে ঘুমিয়ে গেল। নয়ন ঘুম থেকে উঠে দেখে নদী চকলেটের দিকে লোভনীয়ভাবে তাকিয়ে আছে। নয়ন বলে ওঠে, গুড মর্নিং বউ। চুপ কর। কিসের গুড মর্নিং বল? ব্যাড মর্নিং। ও মা, কি হয়েছে? কি হয় নাই? তোর চেহারা দেখলে আমার ব্যাড মর্নিং হয়। ও আচ্ছা, থাকো, ফ্রেশ হয়ে এসে চকলেটগুলো খাবো। তুমি তো রেগে খাইলে না। নয়নের কথা শুনে নদী নয়নকে মনে মনে গালি দিতে লাগলো আর বলতে লাগলো, আমার জন্য আনছিস, আমি খাবো, তুই কেন খাবি? রাগ করছি, রাগ ভাঙানোর চেষ্টা করবি, বলবি বউ
চকলেটের উপরে রাগ করো না, চকলেট খাও। চকলেটের উপরে রাগ করে লাভ আছে? শালা তা না বলে আমার চকলেটগুলো খাবে। মন চাচ্ছে মুখে মেরে ভর্তা বানিয়ে দেয়। কি ব্যাপার, কিছু ভাবছো নাকি? কই না তো, যা ফ্রেশ হতে। ওকে। নয়ন ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে বের হয়। খাটে বসে চকলেট খেতে লাগলো মজা করে। নদীর দিকে তাকিয়ে দেখে নদী লোভনীয়ভাবে তাকিয়ে আছে। নয়ন বলে ওঠে, কেউ চাইলে খাইতে পারে। ওইটা খাইতে আমার বয়ে গেছে। নদী মুখ ভেঙচি দিয়ে চলে গেল। নয়ন হাসতে লাগলো। নয়ন চকলেট দুইটা খেয়ে নিচে চলে গেল। নদীর সাথে বসে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে নয়ন বলে ওঠে, রেডি হয়ে নাও, কোথায় যাব? ঘুরতে যাব। আর তোমার শপিং করতে হবে, সাথে আমারও। কি একটা দোকান দিয়ে রাখছো, তারপরও তোমার শপিং লাগবে? কই, আমার পোশাক নাই? আমি কত গরিব হয়ে গেছি দেখছো না? কি? কিছু না, রেডি হয়ে নাও, তারপর দুজন মিলে বের হব। নয়ন নদীকে পাঠিয়ে দিয়েও ফোনে কথা বলতে লাগলো। কথা শেষ হলে নয়ন উপরে চলে গেল। নদীকে দেখে নয়ন বলে ওঠে, মাশাআল্লাহ, তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। তুমি শাড়ি পরলে তো পারো। এইটা পরবো না, তুই যেটা পছন্দ করবি ওইটাই আমি না করব। শাড়ি খুলতে যাবে নয়ন সাথে সাথে হাত ধরে ফেল। নদী বলতে লাগলো, ছাড় বলছি, আমার হাত ছাড়, আমি শাড়ি খুলে ফেলবো। কখনো অন্যের উপরে রাগ করে নিজের ক্ষতি করো না। নিজের শরীরে মনে আঘাত করলে নিজেকেই ব্যথা সহ্য করতে হবে, অন্য কারো শরীরে কিন্তু লাগবে না। নয়ন নদীর মুখের উপর থেকে চুলগুলো ছড়িয়ে দিয়ে বলল। নয়ন কথাগুলো বলে ছেড়ে দিল। নদী কিছু বলল না। নয়ন নদীর শাড়ির সাথে মিলে পাঞ্জাবি পায়জামা বের করে পরতে চলে গেল। পাঞ্জাবি পরে বের হইলে নদী চোখ ছানা পড়া হয়ে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। নদী মনে মনে ভাবতে লাগলো, এই বদমাইশটা যা পরে তাতে ওকে এত কিউট লাগে কেন? উফ, পাঞ্জাবিতে ওকে দেখে মনে হচ্ছে এখন বাসরটা করে ফেলি, এত নেশা লাগছে। কন্ট্রোল নদী, কন্ট্রোল। নদী নিজেকে কন্ট্রোল করে বলল, আরও মেকআপ করবি নাকি? আমি কি মেয়ে যে মেকআপ করব? আমি ন্যাচারাল ভালো। বাদরের মতো লাগছে, আবার বলে নেচারাল। ভালো লাগছে না, চেঞ্জ করব কি? লাগবে না, যাই পরস তোকে বাদরই লাগে, চল। নদী কথাগুলো বলে চলে গেল। নয়ন গ্যারেজে গেল। নদীকে বলল। এদিকে আসো তো। নদী এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? কোনটাতে যাবে? ইয়ামা R15 BS7, হন্ডা CBR 150R, KTM RC 125, KTM ডিউক 350, CBR 350, রয়্যাল এনফিল্ড মেট্রো 350, সুজুকি জিক্সার ASF 250। আরও বলতে যাবে নদী থামিয়ে দিয়ে বলল, এত দামি দামি বাইক, আর এইটা কি বাইকের শোরুম নাকি? ধ্যাত, তুমি এত অবাক হও কেন? কোনটাতে যাবে সেটা বলো, আর যদি কারে যেতে চাও বলো। ওয়েট, ওইটা খুলতেছি। না থাক, বাইকে যাব, আমার মাথা ঘুরে তোমাদের কিছু দেখলে। ওকে, কোনটাতে যাবে? ইয়ামা R15 ABS, এটাতে যাওয়ার শখ। ওকে। নয়ন গ্যারেজের ভিতরে এগিয়ে বাইকটা বের করে আনলো। নদী বাইকে উঠে খুশিতে মনে মনে বলল, ইস, আমি যদি বাইক চালাতে পারতাম তাহলে সবগুলো বাইক চালানোর সুযোগ হতো। ওকে কি বলবো বাইক চালানো শেখানোর কথা? নদী ভাবতে লাগলো। নয়ন নদীকে নিয়ে ঘুরতে চলে গেল। সারাদিন ঘুরে নয়ন শপিং করতে চলে গেল। নয়ন নদীকে শপিং করিয়ে শপিং মল থেকে বের হয়ে নয়ন বলে ওঠে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি বাইক নিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি। নদীর কথা শুনে নয়ন চলে গেল। নয়নের ফোন বাজলে নয়ন কলটা রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে বাইক নিয়ে যেই নদী কাছে যেতে দেখে নদী নাই। নয়ন চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। নয়ন বাইক থেকে নেমে নদীকে খুঁজতে লাগলো। শপিং মলের ভিতরে চলে গেল। সারা রাত নয়ন খুঁজেও নদীকে কোথাও পেল না। নয়ন বাইক নিয়ে বাসে গেল। নয়ন বাসের ভিতরে ঢুকতেই ল্যান্ডফোন বেজে ওঠে। নয়ন ওইদিকে না তাকিয়ে নদী নদী বলে ডাকতে লাগলো। মিম সহ সবাই ছুটে এসে বলে, সাহেব, ভাবি তো বাসায় আসে নাই। ভাবি না আপনার সাথে গেল? নদী আসেনি? না। নয়ন বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতে ও পাশ থেকে বলে ওঠে, হ্যালো। নদী, কোথায় তুমি? পাগল হয়ে গেছো? তোমাকে আমি ওইখানে খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে।
আর তুমি ল্যান্ড ফোনে কল দিয়েছো? নদী কোথায় তুমি? বাসেও আসোনি? নয়ন, আমি আর বাড়ি ফিরবো না। নদী কি বলছো? ফিরবে না মানে? কোথায় তুমি? আমি বাসায় চলে এসেছি, তোকে মুক্তি দিয়ে দিলাম, ভালো থাক। তোর মতো কাপুরুষের সাথে সংসার করা যায় না। তোকে দেখলে আমার ঘৃণা বেড়ে যায়, মন চাই খুন করি তোকে, কিন্তু তোকে খুন করলে আমার লস। নদী এভাবে কেন গেলে তুমি? সত্যি করে বলো, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তুমি এভাবে না গিয়ে ভালোভাবে তো যেতে পারতে। নদী তুমি বাসে আসো, ডেট আসলে আমি কি জবাব দিব তাকে? তা তো জানি না আমি। তুই ভালো থাক, আর কখনোই আমাকে ফোন দিস না। এটা আমার বাসার ল্যান্ড নাম্বার, কল দিস না। নয়ন আর কিছু বলার আগে নদী কল কেটে দিল। নয়ন ওইখানে বসে পড়ল, চোখের পানিগুলো আর বাধা মানল না, নিজের গতিতে বয়ে যেতে লাগলো। নয়ন ল্যান্ডফোনটা রেখে উঠে আস্তে আস্তে রুমে চলে গেল। নয়নের পুরো রুম ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। নয়ন চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়ন খাটের উপরে শুয়ে পড়ল। 8 দিন পর। আমি কি করছি? ও এখানে থাকবে না, আমাকে কেন দোষ দিচ্ছ? তুই বৌমাকে লুকিয়েছিস? দেখ, আমি কোনো কথা শুনতে চাই না। তুই বৌমাকে নিয়ে আয়। যদি বৌমাকে না নিয়ে আসিস তাহলে আমি তোকে ত্যায্যপুত্র করব। তুই নিজের লিমিট ক্রস করে ফেলেছিস। ড্যাডের কথা শুনে নয়ন কয়েক পা পিছিয়ে গেল। নয়ন ওর ড্যাডকে কিছু বলবে তার আগে নয়নকে থাপড় মারল। নয়ন ওর ড্যাডের দিকে তাকিয়ে বলল, ড্যাড, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুলছি। এ হাত যদি আগে তুলতাম তাহলে তুই এত বিগড়ে যেতে পারতি না। তোর জন্য কি করি নাই আমি? তোকে ছোট্ট থেকে মা বাবার ভালোবাসা দিয়ে বড় করেছি। তোর সকল আবদার আমি পূরণ করেছি। কিন্তু তুই আমার চোখের আড়ালে মেয়েদের সাথে কি করিস আমি জানি না। তুই কোথায় কি করিস আমি সব জানতাম। আমি শুধু তোকে ভালো হওয়ার সুযোগ দিয়েছি বারবার। লাস্টে একটা মেয়েকে নিয়ে এসেছিস দেখলাম, আর তুই তাকে গুম করে দিলি। আমি কোনো কথা শুনতে চাই না। ড্যাডের কথা শুনে নয়ন হাঁটু গেড়ে বসে কান্না করতে করতে বলতে লাগলো, আমি নদীকে ভালোবাসি ড্যাড, কিন্তু আমি নিজে ভুলে শাস্তি পাচ্ছি। ড্যাড, আমাকে যদি আগে তুমি শাসন করতে তাহলে আমি এই পথে যেতাম না। ড্যাড, আমি নদীর সাথে অন্যায় করেছিলাম, তোমাকে আমি কিভাবে বলবো? কি অন্যায় করেছিলে আমি সব জানি। বৌমাকে তুমি ফিরিয়ে আনবে, না হইলে আর এই বাড়িতে ফিরে আসো না। বের হয়ে যাও। যেদিন বৌমাকে নিয়ে আসতে পারবে সেদিন তুমি ফিরে এসো। ড্যাড গাত্তের ইশারাগুলো নয়নকে ধরে নিয়ে যেতে লাগলো। নয়ন কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ড্যাড, ও আমাকে ভালোবাসে না, আমি কিভাবে ওকে ফিরিয়ে আনবো? ড্যাড, ও আমাকে ঘৃণা করে। প্লিজ ড্যাড, এমন করো না। নয়নের ড্যাড কিছু না বলে নিজের রুমে চলে গেল। 1 মাস পর। ম্যাম, আমার ভাগ্নে। আপনি কাজের লোক চাইছিলেন? আমার ভাগ্নে সব কাজে পারদর্শী। ওকে, ঠিক আছে, সব কিছু বুঝিয়ে দাও। ওকে স্যার। শাকিল, চল আমার সাথে। নয়ন রহিমের সাথে যেতে লাগলো। রহিম রুমে নিয়ে গেল, নয়নকে বসতে দিয়ে বলে, এমন কিছু করিস না। আমার চাকরিটা খেয়ে দিক। আমি গরিব মানুষ, আমার পেটে খালি দিয়েন না। চাচা, চিন্তা করেন না, আমি এমন কিছু করব না যে আপনার কোনো সমস্যা হবে। আপনাকে কি কি করতে হবে আমি বুঝিয়ে বলছি। রহিম চাচা নয়নকে সব বুঝিয়ে দিতে লাগলো। নয়ন সব শুনে বলল, ওকে চাচা, আমি সব পারবো। রহিম চাচা চলে গেল। নয়ন চৌকির উপর বসে থেকে ভাবতে লাগলো। বাসের ভিতরে থাকার চেষ্টা করতে হবে। নদী কি বাসে আছে নাকি কোথাও গেছে? যেভাবে হোক নদীর সাথে দেখা করতে হবে। নয়ন ভাবছিল, হঠাৎ ডাক আসলে নয়ন চলে গেল। নয়ন বাসার ভিতরে গেলে নয়ন চমকে গেল। নয়নের হাত পা কাঁপতে লাগলো। নয়নকে দেখে রহিম চাচা বলে উঠে, ম্যাম, এইটা আমার ভাগ্নে শাকিল, অনি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কাজ কি জানো তো? মনোযোগ দিয়ে কাজ করো, কাজের কোনো কমতি যেন না দেখি। ঠিক আছে ম্যাম। চা নিয়ে এসো, যাও। নয়ন রাহলা চৌধুরীর কথা শুনে চলে গেল। রান্নাঘরে গেল, কাজের বুয়া চা বানিয়ে দিল। নয়ন চা নিয়ে বের হইল। নয়ন নদীকে দেখে বুকের ভিতর শান্তির অনুভব করতে লাগলো। নয়ন সবাইকে চা দিতে লাগলো। নদীর হাতে দিতে যাবে, নদী নয়নের হাত দেখে চমকে গেল। নদী নয়নের দিকে তাকাতেই চমকে উঠল। নয়নকে দেখে নদী দাঁড়িয়ে গেল। নদী কিছু বলার আগে একজন বলে ওঠে, এই ছেলে, আমার জুতোগুলো পরিষ্কার করে দাও, আমি কলেজে যাব। তুলির কথা শুনে নদী বলে ওঠে, নিজের কাজ নিজে করে খা,
আর তুমি এখানে কি করছো? ম্যাম, আমি আপনাদের বাসার নতুন কাজের লোক। ছোট ম্যাম, আমি আপনার জুতো পলিশ করে দিচ্ছি। নয়ন তুলির সাথে যেতে লাগলো। নদী ওদের পিছন পিছন যেতে লাগলো। তুলি জুতা দিয়ে ওয়াশরুমে চলে গেল। নয়ন তুলি জুতা পালিশ করতে যাবে, সাথে সাথে নদী হাত ধরে বলে, এসব কি হচ্ছে? ম্যাম, আমার হাত ছাড়েন, আমাকে কাজ করতে দেন। নয়ন পালিশ করতে যাবে, নদী হাত থেকে নিয়ে নিজে পালিশ করতে লাগলো। নদীর হাত থেকে নিতে চাইলো। নদী রাগী লোক নিয়ে তাকিয়ে থাকলো। পালিশ করা শেষ হইলে তুলির আসার শব্দ পেয়ে নদী তাড়াতাড়ি করে চলে গেল। তুলি বলে ওঠে, কাজ শেষ? জি। আচ্ছা, তোমার গায়ের রং এত কালো কেন? কি বিচ্ছিরি দেখতে। তুলির কথায় নয়ন বলে ওঠে, ম্যাম, আর কিছু করতে হবে কি? লাগবে না, এখন আসতে পারো। নয়ন নিচে চলে গেল। সবার বলা মতো কাজ করতে লাগলো। নদীর আগে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন সারাদিন কাজ করে রাতে ক্লান্ত হয়ে গেল। নদী খাবার খেতে বসলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থাকলো। নদী বলে ওঠে, আমি এখানে খাবো না। এই শাকিল, আমার রুমের খাবার দিয়ে যাও। খাওয়া শেষ হলে থালা বাসন নিয়ে আসবে, ওকে? আচ্ছা ম্যাম। নদী খাবার নিয়ে নয়ন যেতে লাগলো। নয়ন নদীর রুমে গেল। নয়ন খাবারের প্লেট রাখতেই নদী রেগে কলার চেপে ধরে বলল, মুখে শরীরে কালো রং করলে, নাম চেঞ্জ করলে বুঝবো না। তুই যে নয়ন, এখানে কেন এসেছিস? ওর কাজের লোক হয়ে কেন এসেছিস? নদী, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে বাসে চলো। কোনো দিনও যাব না। তুই এখান থেকে চলে যা। এসব করে কি বোঝাতে চাস? কিছু না, যতদিন তুমি আমার সাথে যাবে না ততদিন আমি এখানে পড়ে থাকবো। কোনো লাভ হবে না। আমি কোনো দিনও তোর সাথে যাব না। আর তোকে দেখলে আমার ঘৃণা হয়। তুই কেন আমার এখানে আসলি? আমার চেহারা দেখে ঘৃণা হয়, তাই আমি আমার রং চেঞ্জ করে দিয়েছি, যাতে তোমার আমাকে দেখে ঘৃণা না হয়। জাস্ট শাট আপ। তুই এখান থেকে যাবি, না হলে আমি সবাইকে বলে দিব তুই ছদ্মবেশ নিয়ে এসেছিস। তোকে তখন সবাই মেরে ফেলবে। তুই এখন এখান থেকে যা, মরতে না চাইলে। আমি বললাম না আমি কোথাও যাব না। আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। হয় তোমাকে নিয়ে এখান থেকে যাব, আর না হয় আমি সবার হাতে মরতেও রাজি আছি। নিজেকে কি ভাবছিস? এখন এখান থেকে চলে যা। তোর বাপের একমাত্র ছেলে তুই। নিজের বাপের কথা ভেবে চলে যা। ও মানুষটা শেষ হয়ে যাবে তোর কিছু হলে। আমি যেটা বলি ওইটাই করি, হয় মৃত্যু আর না হয় তোমাকে সারা জীবনের মতো পাবো। তুই মরে যা। তোর মতো ছেলের সাথে আমি যাব কখনোই না। আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার বিয়ে 1 মাস পর। তুমি আমার বউ, আমার সাথে ডিভোর্স হয় নাই, তুমি কিভাবে বিয়ে করবে অন্য কাউকে? ডিভোর্স পেপার সাইন করে দিব। এখানে এসেছো ভালো, ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে যাও। কোনোদিনও না, আমি তোমাকে বিয়ে করতে দিব না। তুমি আমার সাথে যাবে। এই চুপ কর। তোর আশা কোনোদিনও পূর্ণ হবে না। এই খাবারগুলো খেয়ে এখন এখান থেকে চলে যা। তোমার খাবার আমি কেন খাবো? আমার ক্ষুধা নাই। তুই খেয়ে যা এখন থেকে। আমি না খেয়ে থাকলে কারো কিছু যায় আসে না। নয়ন কথাটা বলে চলে গেল। নদীর রাগ হলো, কিছু বলতে গিয়েও বলল না। নয়ন নিচে চলে গেল। নদী উপর থেকে সব দেখতে লাগলো। নয়ন নিচে গেলে তুলি বলে ওঠে, কি রে, আপুর না খাবার প্লেট আনার কথা? উনি খাবার খাবেন পরে। তুই তাহলে এতক্ষণ কি করলি? আমি ফোনে কথা বলছিলাম, তাই খেয়াল ছিল না ও দাঁড়িয়ে আছে। এই শাকিল, সকালে আমার জন্য চা নিয়ে আসিস তো। সকাল সকাল নিয়ে আসিস। ওকে ম্যাম। রহিম বলে ওঠে। আয় শাকিল, খাবার খেয়ে নিবি। রহিম আর বাকি সবার সাথে নয়ন নিচে বসে খেতে বসলো। নয়নের খাবার দেখে নদী মনে মনে বলতে লাগলো, খুব জিদ, তাই না? দেখব কতদিন থাকতে পারো। আদরের দুলাল, সেই নাকি এখানে থাকবে কাজের লোক হয়ে। শক্ত চৌকিতে ঘুমানো কেমন মজা, বুঝবে মজা। বাঁচা খাবার খেতে কেমন লাগে, খা। নদী কথাগুলো ভেবে নিচে তাকাতে দেখে নয়ন সবার সাথে বসে মজা করে খাচ্ছে। নদী ভুরু কুচকে তাকালো। নয়ন নদীর দিকে তাকিয়ে চোখ টিপ মারলো। নদী রেগে তাকালো। নয়ন খাবারের দিকে নজর দিল। খাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে চৌকিতে ঘুমাতে নয়নের পিঠে হাতে ব্যথা পেতে লাগলো। নয়ন অনেক কষ্টে শুয়ে থাকতে লাগলো।
সারা রাত ঘুম হলো না। সকালে উঠে অজু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে রান্নাঘরে চলে গেল। চা দিয়ে নদীর রুমে পাঠালো। নদীর রুমের সামনে গিয়ে নক করলো। নদী দরজা খুলে দিল। নয়নকে দেখে বলল, এত সকালে এখানে কি? আপনার চা। রেখে চলে যাও। নয়ন নদীর ঠোঁটের দিকে তাকাতে নদী ভুরকুচকে তাকলো। নয়ন সুযোগ বুঝে কিস করে দৌড়ে চলে গেল। নদী ভ্যাপাচাকা খেয়ে গেল। নয়ন নিচে গিয়ে সব কাজ করতে লাগলো। সারাদিন কাজ করতে লাগলো। নদী মাঝে মাঝে কিছু কাজ করতে সাহায্য করতে লাগলো। 15 দিন পর হঠাৎ করে রাহলা চৌধুরী বাসার ভিতরে ঢুকতেই সবাই দৌড়ে গিয়ে ধরল। নয়ন দেখে রাহলা চৌধুরীর মাথা দিয়ে রক্ত পড়ছে। নদীর আপু বলে ওঠে, রাহিলা, তোর এই অবস্থা কিভাবে হইল? কে তোর এই অবস্থা করছে? শফিক আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে মারতে চেয়েছিল। শফিক এমন কাজ করতে পারলো? ওই শফিক খুব বার বাড়ছে। এই নদী ফার্স্ট বক্স নিয়ে আয়। নদী দৌড়ে নিয়ে আসলো। রাহলা চৌধুরীর মাথায় ব্যান্ডেজ করে দিতে লাগলো। নদী বলে ওঠে, ফুপি, বডিগার্ড বাড়িয়ে দাও। আর ফুপি, ওদের সাথে যতই আত্মীয়তা করো না কেন, ওরা কখনোই ভালো হবে না। ওসমান ভাই আমাকে সাহায্য করেছে। ওনারা তো আর খারাপ না, তোকে ভালোবাসে আসি। ওর ভাই তো নাকি? চুপ থাক ভাইজান, 5 ঘন্টা পর প্রজেক্টের ওইখানে যেতে হবে। ওনারা সবাই আসবে। ওদের গ্রামে গেলে আবার কি না কি করে, ওরা আবার তোমাদের উপরে হামলা করবে। লাইলা, তোকে যেতে হবে না, আমি যাব ওখানে। না, আমাকে যেতে হবে। ওনাদের সাথে কথা বলা লাগবে। যেভাবে হোক প্রজেক্টটা পাওয়া লাগবে। ওরা তো দুর্নীতি করে জিতে যাবে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমি এখন উঠি। রাহলা চৌধুরী চলে গেল। নয়ন নিজের কাজ করতে লাগলো। 5 ঘন্টা পর রাহেলা চৌধুরী নদীর আপু বের হতে লাগলো। নয়ন ওদের পিছন পিছন যেতে লাগলো। নয়ন একটা রিক্সা নিয়ে ওদের পিছন পিছন চলে গেল। ওরা নামলে নয়ন নেমে ভাড়া দিয়ে আড়ালে চলে গেল। নয়ন শ্রমিকদের ভিতরে চলে গেল। সবাই গোল হয়ে বসে আছে। কয়েকজন মানুষ রাহেলা চৌধুরীকে ঠ্যাস দিয়ে কথা বলতে লাগলো। নয়ন হাত মুঠো করে ফেললো। মিটিং শুরু হলো। সবার মতামত পর রাহেলা চৌধুরী নিজের কাজ বুঝিয়ে কথা বলতে পারল না। তখন নয়ন পিছন থেকে বলে ওঠে, স্যার, উনি আপনাদের ভালোভাবে বোঝাতে পারে নাই। আমি আপনাদের বোঝাচ্ছি। এই ছেলে, তুমি এখানে? আমার কাজিনের সাথে দেখা করতে আসছিলাম। ও যে আমার কাজিন। আপনাদের দেখে থেমে গেলাম। এই কালো ভূত এখানে? তুই কথা বলার আগেই যা এখান থেকে। স্যার, অনুমতি দিলে আমি ওনার কথাগুলো গুছিয়ে বলতে পারি। নয়নের দিকে রাগী লুক নিয়ে তাকালো। নয়ন বলার সুযোগ দিলে নয়ন সবকিছু সুন্দর করে গুছিয়ে বলতে লাগলো। নয়নের কথা বলার ধরন, নয়নের হাত নাড়ানো সব দেখে রাহেলা চৌধুরী থমকে গেল। নয়ন সবাইকে বোঝালে। শ্রমিকরা সাথে সাথে সবাই হাততালি দিল। সবাই প্রশংসা করতে লাগলো। প্রজেক্ট মালিক বলে ওঠে, ম্যাম, আপনাদের সাথে কাজ করতে আমি রাজি। এভাবে কাজ করলে আমাদের 1000 গুণ লাভ হবে। আর এই ছেলেটাকে, ওনার কথা বলার ধরন অনেক সুন্দর। আমার মনে হয় ওনাকে নিয়ে কাজ করলে আপনাদের সুবিধা বেশি হবে। ধন্যবাদ স্যার। রাহিলা চৌধুরীর সাথে প্রজেক্ট সাইন করে দিল। নয়নের দিকে খুশি হয়ে তাকালো। নদীর আপু কাঁধে হাত দিয়ে বলল, গুড জব। ধন্যবাদ স্যার। রাহিলা চৌধুরী ওনাদের বিদায় দিল। নয়নের কাছে সে কিছু বলবে, তখনই শফিক চৌধুরী রেগে রাহিলা চৌধুরী গলা চেপে ধরতে যাবে। সাথে সাথে নয়ন হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে হাত দিয়ে বুকে পায়ে মারতে থাকে। সাথে সাথে নিচে পড়ে গেল। সবাই ভয় পেয়ে গেল। পিছন থেকে একজন নয়নের মাথায় বাড়ি মারলে নয়ন রাহেলা চৌধুরীর উপরে গিয়ে পড়ল। রাহেলা চৌধুরী নয়নকে ধরল। নয়ন মাথায় হাত দিয়ে দেখে রক্ত। পিছনে তাকিয়ে নয়ন লাঠি ধরে ওইখানে থাকা সবগুলোকে মেরে ফেলে দিল। রাহেলা চৌধুরী বলে ওঠে, এই তোমার মাথা দিয়ে কি তোর রক্ত পড়ছে? রাহেলা চৌধুরী শাড়ির আঁচল ছিঁড়ে নয়নের মাথা বেঁধে দিল। নদীর আপু বলে ওঠে, এখান থেকে চলো তোমরা। নয়নকে ধরে গাড়িতে তুলল। নয়ন বলে ওঠে, স্যার, ম্যাম, আমি রিক্সায় যাই। কাজের লোক হয়ে আপনাদের সাথে গাড়িতে যাওয়া। চুপ করো। আমাদের জন্য এত কিছু করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি কি পড়াশোনা জানো? জি। কোন পর্যন্ত পড়ালেখা করেছো? ইন্টার পর্যন্ত। আর পড়তে পারি নাই। বাহ, অনেক দূর পড়েছো। তা চাকরি করা বাদ দিয়ে এখানে কাজের লোক হইছো কেন? মামা খালু না থাকলে চাকরি হয় না। যেখানে যাই মানুষ লাগে। তুমি আমাদের প্রজেক্টের কাজ করবে। তোমাকে পেমেন্ট 30,000 দেব। কত টাকা? হ্যাঁ, ভালো কাজ করলে আরো বাড়িয়ে দেওয়া হবে। ম্যাম, আমি আপনার সাথে থাকতে চাই, আপনার বডিগার্ড হয়ে। আমি শুনেছি বডিগার্ড পেমেন্ট বেশি।
নয়নের কথা শুনে রাহেলা চৌধুরী হাসতে লাগলো। রাহেলা চৌধুরী বলে, ওকে, তোমার যেটা ভালো লাগে ওইটাই করতে পারো। তুমি যত বেশি কাজ করবে তত পেমেন্ট বাড়বে। ওকে, তাহলে আমি আপনার বডিগার্ড সাথে হ্যান্ড হেল্পিং। ওকে, তোমার কাছে টাকা পয়সা কি আছে? না মানে? এই নাও 5,000 টাকা। এই টাকা দিয়ে যা মন চাই কিনে খাও। না না ম্যাম, মাসের আগে পেমেন্ট আমি নিতে পারবো না। আগে কাজ, তারপর পরিশ্রমের টাকা নিব। আরে এটা তো আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। নিয়ে নাও। নয়ন টাকাটা হাতে নিল। নয়ন টাকাটার দিকে এক পলকে তাকিয়ে থাকলো। বাসার সামনে নামলো। নয়নও সোজা রুমে চলে গেল। বাসার ভিতরে গেল না। নয়ন মাথা না ভিজিয়ে গোসল করে নিল। নয়ন গোসল করে নয়ন খাটে বসে পড়ল। রহিম চাচা এসেছে, বলল, স্যার আপনাকে ডাকে। যাচ্ছি। নয়ন চলে গেল বাসার ভিতরে। নয়নের মাথায় ব্যান্ডেজ দেখে নদীর নিচে নেমে এসেছে। নয়নকে বলল, কি রে, তোর মাথায় ব্যান্ডেজ কেন? তুই না কাজ করছিলি? করতে করতে কি হলো? শাকিল আমাদের অনেক বড় উপকার করেছে আজকে। আমাদেরকে বাঁচিয়েছে, প্রেজেন্টটা ও পাইয়ে দিতে সাহায্য করেছে। মানে? রাহেলা চৌধুরী সব খুলে বলে। নদী রেখে নয়নের গালে সজোরে থাপ্পড় মারল। সবাই চমকে উঠে দাঁড়ালো। নয়ন গালে হাত দিয়ে নদীর দিকে তাকালো। নদীর আব্বু বলে, ও তোমাদের বাঁচাইছে? ও আরও ওদের বিগড়ে দিয়েছে। ওর কারণে ওরা আরও হিংস্রতার প্রকাশ করবে। তুই এখান থেকে চলে যা। যা সর্বনাশ করার করেছিস, বের হয়ে যা। আমি এখান থেকে কোথাও যাব না ম্যাম। আমি আপনাদের নতুন বডিগার্ড। ম্যাম আমাকে 5,000 টাকা দিয়েছে। বডিগার্ড হলে ওনার সব কাজ করে দিলে আরও অনেক টাকা পাবো। আমার ইনকাম করার জায়গা নষ্ট করে দিবেন না। টাকার কি লোভ! কি? 5,000 টাকা? হ্যাঁ ম্যাম, আপনি আমাকে ডাকছিলেন? শোনো, আজ থেকে তুমি ও রুমে থাকবে। তোমাকে সুযোগ সুবিধা ভালো দেওয়া হবে। ফুপি, ওই কালোকে দেখতে হবে। দূরেই তো ভালো ছিল, ওকে দেখলে আমার গা গুলিয়ে আসে। কি বিচ্ছিরি কালো! তুলি কথা শুনে রাহেলা চৌধুরী থাপ্পড় মেরে বলল, চুপ! ও কি মানুষ না? ওকে কালো বলার সাহস কি করে হয়? ও কি নিজে থেকে কালো হয়েছে নাকি? আল্লাহর দান সব সুন্দর। তোকে যেন ওকে অপমান করতে না দেখি। তোর জন্য ফুপি আমাকে থাপ্পড় মারলো, আমি তোকে ছাড়বো না। তুলি কথাগুলো বলে কান্না করতে করতে চলে গেল। নদী কিছু বলার আগে রাহেলা চৌধুরী বলে, তাহলে ওইখানেই শিফট হয়ে যাও। ওকে ম্যাম। নয়ন খুশি হয়ে তাড়াতাড়ি করে গিয়ে ব্যাগ নিয়ে চলে আসলো। নয়ন রুমে এসেছে, খাটে বসলো। নয়ন ভাবতে লাগলো, যাক, আগের খাট থেকে এই খাট ঠিকঠাক আছে। ঘুম উদা হয়ে গেছিল, একটু ঘুমিয়ে নেই। নয়ন খাটে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে উঠলে নয়ন শরীরের জ্বর চলে আসছে। নয়ন বের হইলে তুলি বলে ওঠে, ফকিন্নির বাচ্চা আরামদায়ক খাট পেয়ে নাক ডেকে এতক্ষণ ঘুমালো। কোনো জন্মে দেখিসনি? ঠিক বলেছেন। ধন্যবাদ ম্যাম, আমাকে এত সুন্দর রুম দেওয়ার জন্য। নদী ওর দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে থাকলো। নয়ন বলে ওঠে, ম্যাম আপনাদের কি চা এনে দিব? নিয়ে আয় যা। নয়ন চলে গেল। নয়ন চা নিয়ে আসলো, সবাইকে দিতে লাগলো। চা দেওয়া শেষ হলে রাহেলা চৌধুরী বলে ওঠে, শাকিল, আমাদের সাথে এক জায়গায় যেতে হবে, চলো। ওকে ম্যাম। নয়ন রাহেলা চৌধুরীর সাথে বের হয়ে গেল। নদীর আগে কচকচ করতে লাগলো। নয়ন স্টেশনে চলে গেল। রাহেলা চৌধুরী নেমে কারোর জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে একটা মেয়ে এসেছে। রাহেলা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ। আতিয়ার কপালে চুমু দিয়ে গাড়িতে তুলে দিল। রাহেলা চৌধুরী উঠে বসলো। আম্মু, তোমাকে অনেক মিস করেছি। আম্মু, আমি আর কোথাও যাব না। এসএসসি শেষ কেবল, আগে পড়াশোনা শেষ করে নাও, তারপর আমার কাছে চলে আসো। আম্মু, আমাকে ছাড়া তোমার থাকতে খুব ভালো লাগে। আমি এখানে থাকবো, এখানে ভর্তি হব। এখানের অবস্থা ভালো না, এখানে থাকা যাবে না। আমি এইভাবে থাকবো না। নদী আপুকে বিয়ের জন্য নিয়ে এসেছো, আর তুলি আপুকে থাকতে দিচ্ছ। আমাকে রাখলে কি সমস্যা? আমি নানা কাজে ব্যস্ত থাকি, আমি তোর দিকে খেয়াল রাখতে পারবো না, কাজ করতে পারবো না। তোমার টেনশনে থাকতে হবে আমাকে। আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আমি আপুদের সাথে থাকবো। দেখো, এত কথা বলো না, 2 মাস ওখানে আছো, থাকো। আতিয়ার আর কিছু বলল না। নয়ন আতিয়াকে আয়নায় দেখতে লাগলো। রাহেলা চৌধুরী আতিয়াকে টেনে বুকের সাথে জড়িয়ে নিল। আতিয়া কান্না করে বলে, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না আম্মু।
তুমি ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই আম্মু। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। রাহিলা চৌধুরী আতিয়াকে বুঝাতে লাগলো। বাসায় চলে গেল আতিয়া, নেমে পড়লো। ভিতরে গেলে সবাইকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো। নদী আতিয়া তুলি রুমে চলে গেল। তিনজন রুমে গিয়ে আড্ডা দিতে লাগলো। নয়ন রুমে বসে ভাবতে লাগলো। নয়নের চোখের কোণায় পানি জমিয়ে গেল। রাতে সবাই খাওয়া হয়ে গেলে নয়ন না খেয়ে রুমে চলে গেল। নয়ন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে নদী নয়নের রুমে ঢুকলো। নয়নের কপালে হাত দিয়ে দেখে জ্বর, শরীর পুড়ে যাচ্ছে। নদী নয়নের মাথায় পানি পট্টি দিতে লাগলো। সারা রাত নয়নের সেবা করে ভোরের আজানের শব্দে নদী নিজের রুমে চলে গেল। নয়ন ঘুম ভাঙলে মাথায় পানি পট্টি দেখে অবাক হয়ে গেল। নয়ন কাপড়ের টুকরো দেখে বুঝলো এটা নদীর। নয়নের মুখে হাসি ফুটে উঠল। ভাইয়া, আপনাকে আম্মু ডাকলো। আসছি, যাও। নয়ন উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বসার ঘরে গেল। রাহিলা চৌধুরী বলে ওঠে, শাকিল ওদের তিনজনকে নিয়ে শপিং করতে যাও। ওকে ম্যাম। নয়ন ওদের নিয়ে বের হলো। নয়ন ড্রাইভারের পাশে বসে থাকতে লাগলো। নদী নয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। শপিং মলের সামনে গেলে নদীরা তিনজন ভিতরে গেল। নয়ন বাহিরে দাঁড়িয়ে থাকতে লাগলো। 4 ঘন্টা শপিং করে বাসার দিকে রওনা হইল। বাসে গিয়ে নয়ন রুমে চলে গেল। নয়ন লম্বা একটা ঘুম দিল। বিকালে উঠলে আতিয়া বলে ওঠে, ভাইয়া শোনেন, বলো। 2 কাপ চা নিয়ে উপরে আসেন। আচ্ছা। আতিয়া কোক আর চকলেট নিয়ে উপরে চলে গেল। নয়ন রান্নাঘরে গেল। বুয়া চা দিলে নয়ন তা নিয়ে যেতে লাগলো। নয়ন রুমের ভিতরে গেলে দেখে একটা ছেলে বসে আছে। নয়নকে দেখে নদী ছেলেটার বাহু ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। নদী, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি। আমি ভাবতেও পারি নাই তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো। তোমার মতো গুড লুকিং ছেলেকে কে না পছন্দ করবে। এই ছেলে, চা দাও। আমার হবু বরটাকে আর খাবারটা দাও। নদী নয়নের হাত থেকে চা নিল। নয়ন রাগে চোখ লাল হয়ে যেতে লাগলো। আরেকটা চা নিয়ে দাঁড়িয়ে থাকলো। নদী আশিককে চা খাওয়াই দিতে লাগলো। আশিক নদীর কোমরে হাত দিতে যাবে। আতিয়া বলে ওঠে, আমি আপনাদের ছোট বোন, সাবধান। ও সরি। আমি কি বাইরে যাব? আতিয়া চা। আমাদের একটু পার্সোনাল ব্যাপার আছে। তুই পিচ্ছি মানুষ, এখানে থেকে কি করবি? আতিয়া মুচকি হাসি দিয়ে চলে গেল। আর নয়ন বলে ওঠে, ভাইয়া, আপনি চা দিয়ে আসেন। ওদের জামাই বইয়ের মাঝে কাবাবের হাড্ডি হতে চায় না। নয়ন নদীর সামনে টি টেবিলের উপর চার ট্রেটা রাখলো। নয়ন নদীর দিকে তাকালো। নদী আশিকের মাথার চুল ঠিক করে দিতে দিতে বলে, তোমার এইগুলো আমার বড্ড পছন্দ। তাই? আশিক নদীর মুখে হাত দিতে নয়ন হাত মুঠো করে ফেললো। নয়ন ওইখান থেকে চলে গেল। নয়ন দেওয়ালে এক ঘুষি মেরে দিল। রাহিলা চৌধুরী ডাকতে নয়ন নিচে চলে গেল। নয়নকে দেখে বলল, নয়ন, বের হবো, চলো। নয়ন রাহিলা চৌধুরীর সাথে বের হইল। নয়ন গাড়িতে যাচ্ছিল আর তখনকার দৃশ্যগুলো চোখের সামনে ভাসছিল। নয়ন রাগে সিট খামচে ধরলো। নয়ন সারাদিন রাহিলা চৌধুরীর সাথে থাকলো। 7 দিন পর, এখান থেকে চলে যা। আমার বিয়ের সব কাজ শুরু হয়ে গেছে। এই ডিভোর্স পেপারে সাইন করে চলে যা। আজকে আমাদের এঙ্গেজমেন্ট, আর কিছু করার নাই, চলে যা। নদী, তুমি আমাকে সত্যি ভালোবাসো না? না, ভালোবাসি না। আমি তোকে ঘৃণা করি। তুই আমার সাথে যা করেছিস, যদি একবার বলি যে তুই আমাকে ধর্ষণ করেছিলি, তাহলে তোকে সবাই খুন করে ফেলবে। তুই আমার ধর্ষক। তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? তার থেকে বড় কথা, যে ছেলের একজনকে দিয়ে হয় না, তাকে আমি ভালোবাসবো? হাসালি। নদীর কথা শুনে নয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নয়ন নদীকে টান দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, নদী, তুমি যা বলছো সব মিথ্যা। নদী, তুমি আমাকে ভালোবাসো, না হলে তুমি আমার সব কাজে কেন সাহায্য করো? আমার সেবা কেন করো মাঝরাতে এসে? নদী, তুমি আমাকে ভালোবাসো। দেখো, এই বিয়েটা করো না। নদী এক ধাক্কা দিয়ে নয়নকে সরিয়ে দিয়ে গালে থাপ্পড় মেরে বলে ওঠে, তোর মতো মানুষকে ভালোবাসবো আমি? কোনোদিনও না। তুই আমার ধর্ষক। তোকে ভালোবাসা তো দূর, এটা ভাবতেও আমার ঘেন্না লাগে। তোকে আমি পছন্দ করি না। তুই যদি মরেও যাস, তাও আমার কিচ্ছু যায় আসে না। আমি তোকে ভালোবাসি না, মানে ভালোবাসি না। নদী, আমি মানছি আমি তোমাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেছিলাম, কিন্তু নদী, আমি নিজেকে পরিবর্তন করেছি। আমি তোমাকে ভালোবাসি। নদী, আমি তোমার জন্য সব করতে পারবো। নদী, তুমি আমাকে একবার ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমি তাই করব।
নদী, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে একবার ক্ষমা করে দাও। নয়ন নদীর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো। নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করলো আর বলল, তোকে ক্ষমা আমি কোনোদিনও করব না। তুই একটা জানোয়ার, তোর ভিতরে কোনো মায়া দয়া নাই। তুই জানোয়ারের থেকেও অধম। তুই শুধু মেয়েদের শরীর বুঝোস, কত মেয়ের জীবন নিয়ে খেলা করেছিস। মেয়েরা তোর কাছে তো হাতের ময়লা। নদী, কেউ নিজের ইচ্ছায় খারাপ হয় না। নদী, সব কিছু পিছনে কারণ থাকে। নদী, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে বড্ড ভালোবাসি নদী। তুমি আমার লাইফে আসার পর থেকে আমি অনেক কিছু পরিবর্তন করতে পারছি। তুমি আমাকে ছেড়ে আসার পর ডেট আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। আমি এতদিন রাস্তায় রাস্তায় থেকেছি। আমি বাস্তবতা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আমি আগে কত বড় অন্যায় করতাম। নদী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার খোঁজ অনেক কষ্ট পেয়েছি। আমি রহিম চাচাকে টাকা দিয়ে এখানে এসেছি। আমি এখানে অনেক আশা নিয়ে এসেছি। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যা বলবে আমি তাই করব। নদী নয়নকে থামিয়ে দিয়ে বলল, ও আচ্ছা, এই কারণ। তার মানে তোর ড্যাড তোকে বের করে দিয়েছে, আমাকে না নিয়ে গেলে ঢুকতে দিবে না। হয়তো এই জন্য এখানে এসেছিস আমাকে নিতে। বাহ বাহ, এইটা নাকি তোর ভালোবাসা। আমি জানতাম তোর মতো ছেলে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। নিজের স্বার্থে এখানে এভাবে আছিস। তোর স্বপ্ন পূর্ণ হবে না। আমি কোনোদিনও যাব না। নদী এক ঝটকায় সরিয়ে দিলে নয়ন নদীর হাত ধরে বলে, আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার সম্পদের কারণে আর তোমাকে চাই না। আমি প্রথমে ভেবেছিলাম তোমাকে নিয়ে যাব, তাহলে বাসায় থাকতে পারবো। কিন্তু এই 2 মাসে আমি তোমাকে ভালোবেসেছি। আমি আমার সম্পদ চাই না। আমি শুধু তোমাকে চাই। আমি দরকার হলে তোমাকে নিজের ইনকাম করে খাওয়াবো। তাও তুমি আমার সাথে চলো। তুমি যা বলবে আমি তাই শুনবো। চুপ কর, আর কোনো নাটক করিস না। তুই আমাকে ভালোবাসিস না, সব নাটক নিজের স্বার্থের জন্য। নদী কথাটা বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। নয়ন অঝরে কান্না করতে লাগলো। নয়ন পাগলের মতো মাথার চুল এলোমেলোভাবে টানতে লাগলো। নদী নিচে চলে গেল। নয়নকে ডাকলে নয়ন চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে নিল। নয়ন নিচে চলে গেল। সবাইকে জুস ড্রিঙ্ক সার্ভ করতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী নয়নের দিকে তাকাতেই আশিকের হাত জড়িয়ে ধরল। নয়নের বুক ফেটে যাচ্ছিল। নয়ন ড্রিঙ্ক বোতল নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। নয়ন একের পর এক বিয়ারের বোতল শেষ করতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। তুলি রেগে গিয়ে ওর হাত ধরে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মেরে বলল, ফকিন্নির বাচ্চা, জীবনের চোখে দেখোস না, একের পর এক খেতেই যাচ্ছিস। ফকিন্নিদের এই জন্য আমার পছন্দ হয় না। তুলি কথা শুনে নয়ন কিছু না বলে আরেকটা বোতল ধরতে যাবে, তখনই নদীর আপু হাত ধরে বলে, এই ছেলে কি করছো? পাগল হয়ে গেছো? মারা যাবে তো এত খেলে। ছাড়েন আমাকে। নয়ন জোর করে খেতে যাবে, নদী রেগে এসে নয়নকে সজোরে থাপ্পড় মেরে দিল। গলা চেপে ধরে বলল, কি শুরু করেছিস? পাগল হয়ে গেছিস তুই? এইসব নাটক করে কি প্রমাণ করতে চাস? আমি তোকে ঘৃণা করি, বাংলা কথা বুঝোস না? আমি আশিককে ভালোবাসি, আর তাকে বিয়ে করব। তুই এখান থেকে চলে যা। নদীর কথা শুনে সবার চোখ বড় হয়ে গেল। নয়ন নদীকে কিছু না বলে আরেকটা বোতল নিতে যাবে। নয়নের হাত থেকে বোতলটা নিয়ে বলে, তুই আসলে একটা সাইকো। তুই কোনোদিনও ভালো হবি না। তোর যা মনে চাইবে তাই করবি। তোর কোনো অধিকার নাই নিজের ক্ষতি করার। তুই নিজের কথা না ভেবে অন্তত ওই লোকটার কথা ভেবে ভালো হয়ে যা। আমার হাত ছাড়েন ম্যাম। আপনি আশিকের কাছে যান। তাকে আপনি ভালোবাসেন, তার কাছে যান। আমি মরি বাঁচি এতে আপনার কি? অবশেষে বুঝে গেলাম, জোর করে সব কিছু পাওয়া যায় না। আমার কিছু যায় আসে না, কিন্তু তুই মরলে রাস্তায় গিয়ে মর। আমার বাড়িতে মরে আমাদের কেন বিপদে ফেলতে চাস? তোর কিছু হলে আমাদের ফ্যামিলিকে ধ্বংস করে দিবে, সেটা আমি কখনোই হতে দিব না। কোনো সমস্যা নেই, আপনার ফ্যামিলির কিছু হবে না। আপনি ফোন দেন, আমি বলে দিই আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি নিজেই আমার মৃত্যুর জন্য দায়ী। নয়ন নদীর ফোন আতিয়ার থেকে নিয়ে লক খুলে সবাই অবাক হয়ে গেল। নদী এক টান দিয়ে হাত থেকে ফোন নিয়ে বলে, তুই এখন এখান থেকে চলে যা। তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে ঘেন্না করি, আমি তোকে ভালোবাসি না। তুই কি বাংলা কথা বুঝিস না? তোর জিদ সব জায়গায় খাটবে না। নয়ন নদীকে সবার সামনে এক টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, নদী, আমি তোমাকে ভালোবাসি।
নদী আমার এখানে অনেক ব্যথা করছে। নদী এমন করো না। নদী আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার খুব কষ্ট হচ্ছে। জানো, কিছু মন খারাপের কোনো ব্যথা হয় না, শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আশিক আর নদীর কাজিনরা এসেছে নয়নকে নদীর থেকে সরানোর চেষ্টা করতে লাগলো। নদীকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। নয়ন বলতে লাগলো, নদী তুমি প্লিজ ওকে বিয়ে করো না। নদী আমি কোনো কিছু প্রকাশ করতে পারি না। আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমি আমার মনের কথা কাউকে বোঝাতে পারি না। আমার ভালোবাসাটা হয়তো প্রকাশ করতে পারছি না। নদী আমি ছোট থেকে একা বড় হয়েছি। আমি মায়ের আদর কখনোই পাইনি। নদী আমি যার সাথে ইচ্ছা তার সাথে মিশেছি। আমাকে ভালো শিক্ষা দেওয়ার মতো কেউ ছিল না। নদী আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে পেয়ে গেলে আমার আর কিছু লাগবে না। তুমি যা বলবে আমি সব কথা শুনবো। নদীর পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাহেলা চৌধুরী রেগে গিয়ে নয়নের কলার ধরে টেনে তুলে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, ফকিন্নির বাচ্চা হয়ে আমাদের বাড়ির মেয়ের দিকে নজর দিস? ওই কুত্তা, তোর চেহারা একবার দেখেছিস? কালো ভূত এসেছে আমার বোনকে ভালোবাসার কথা বলতে। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয়? নদী প্লিজ তুমি ওর সাথে বিয়ে করো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি ছাড়া আমি বড্ড অসহায়। আমাকে একবার ভালোবাসার সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছাড়া কোনো নারীর দিকে তাকাবো না। তুমি যদি বলো আমাকে ফুটপাতে থাকতে হয়, আমি তাতেও রাজি। নদী একবার আমাকে সুযোগ দাও ভালো হওয়ার। এই ফকিন্নি গরিব কালুটার এখানে কেন এত কথা বলতে দেওয়া হচ্ছে? কার ধাক্কা দিয়ে বের করে দেন। নদী প্লিজ আমাকে একবার সুযোগ দাও। বাজে বকা বন্ধ কর। আমি বলছি না আমি তোকে ভালোবাসি না। ওকে, এত করে যেহেতু বললাম, বাট তুমি আমাকে আর সুযোগ দিবে না। আমাকে ভালোবাসো না তাই না? আমি মারা গেলেও তোমার কিছু যায় আসবে না। সব জায়গায় মায়া বাড়াতে নেই। হ্যাঁ, ভালোবাসি না। এখন এখান থেকে চলে যা। তোকে কতবার বলবো আমি তোকে ঘেন্না করি। জাস্ট আই হেট ইউ। নদীর কথা শুনে নয়ন কয়েক পা পিছিয়ে গেল। নয়ন চোখের পানি মুছতে মুছতে বলল, ঠিক আছে স্যার, আমি আপনার মেয়েকে ধর্ষণ করেছিলাম, সেই জন্য আপনার মেয়ে আমাকে ঘৃণা করে। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদীর আব্বু কয়েক পা পিছিয়ে গেল। তুলি বলে ওঠে, কি, এই কালু তোমাকে ধর্ষণ করেছিল? আব্বু মিথ্যা বলছে। আব্বু ও সত্যি বলছে না। আমি মিথ্যা বলছি না স্যার, আমি সত্যি বলছি। রহিম, তোর ভাগিনার এত বড় সাহস আমার ভাতিজিকে। রাহেলা চৌধুরী কথাটা শেষ না করে রাগে ফেটে পড়ে। নয়নকে চেয়ার দিয়ে সজোর আঘাত করলো। রাহেলা চৌধুরী বলে ওঠে, আমার বন্দুক নিয়ে আয়, আমি ওকে শেষ করে দেব। নদীর আব্বু বডিগার্ড দিয়ে নয়নকে মারতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে হাসতে লাগলো। রাহেলা চৌধুরী গুলি করতে যাবে, সাথে সাথে নদী দৌড়ে গিয়ে ওর রাহেলা চৌধুরী পা জড়িয়ে ধরে বলে, ফুপি ওকে ছেড়ে দাও। ফুপি ও আমার স্বামী। ফুপি ও যা করেছে তার জন্য আমি ওকে শাস্তি দিয়েছি। ফুপি প্লিজ ওকে ছেড়ে দাও। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাহেলা চৌধুরী বলে ওঠে, তোর স্বামী মানে? আমি ওর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করেছিলাম। ফুপি ওকে এখন এখান থেকে বের করে দাও। অন্তত ওকে খুন করো না। এত কিছু হয়ে গেছে আর তুই আমাদের একবারও বলিসনি। আব্বু, আমি তোমাদের বলার সাহস পাই নাই। আমি ভেবেছিলাম ওকে তিলে তিলে কষ্ট দিব, কিন্তু ও যে আমার এখানে চলে আসবে আমি বুঝতে পারি না। নদী আর কিছু বলার আগে নয়ন ঠাস করে পড়ে গেল। নদী দৌড়ে গিয়ে নয়নকে ধরে পড়ল। এ নয়ন, কি হলো তোমার? চোখ খুলো নয়ন প্লিজ। রহিম চাচা ওকে ধরেন না। রহিম চাচা ধরল নয়নকে সোফায় তুলে দিল। আতিয়া বলে ওঠে, আপু, লেবুর পানি নিয়ে আসছি। ভাইয়াকে খাইয়ে দিলে বমি হবে, আর উনি অজ্ঞান হয়ে গেছে মনে হয়। আতিয়ার হাত থেকে লেবু পানি নিয়ে নয়নকে খাওয়াতে যাবে, তখনই নদীর আব্বু হাত ধরে ফেলল। আব্বু আমার হাত ছাড়ো। ওর কিছু হইলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আমরা কেন ধ্বংস হব? ও কে ফকিন্নির বাচ্চা একটা? ধ্বংস কে করবে? ওর মতো ছেলেরা মরা উচিত। জাস্ট শাট আপ। নদীকে লেবু পানি খাওয়াতে বাধা দিতে লাগলো। আতিয়া বলে ওঠে, আম্মু, ওনাকে খেতে দিতে বলো। মানুষ যতই খারাপ হোক, তাকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত। তুমি এখান থেকে যাও, তোমাকে এখানে থাকতে বলেছি। আমি কোথাও যাব না আম্মু। নদী আপু, আমি খাওয়াচ্ছি। নদী জোর করে লেবুর পানি খাওয়াই দিল। নয়নের মুখে পানির ছিটা দিতে লাগলো, মাথায় পানি দিতে লাগলো। নয়নের জ্ঞান ফিরে নয়ন বমি করতে লাগলো। নয়নকে পানি দিলে নয়ন কুলি করে নিল। নয়ন মুখ ধুয়ে ফেলে সবাই চমকে গেল। তুলি আতিয়ার সাথে সবাই অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে থাকলো। তুলি মুখ ফুসকে বলে ওঠে, এত কিউট একটা ছেলে
কালো থেকে কিভাবে এত কিউট হলো? নয়ন, তুমি ঠিক আছো? হুম। নদী, আমাকে ক্ষমা করে দাও, আমি চলে যাচ্ছি। আমি বুঝে গেছি নিজেকে নিজেই বুঝি না, আর মানুষ কী করে বুঝবে আমাকে। ভালো থাকো, আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি, কোথায় যাব জানি না, দু চোখ যেদিকে যাবে সেদিকে যাব। নয়ন নদীর হাত দিয়ে সরিয়ে দিয়ে চলে যেতে নিলে নদী নয়নের হাত ধরে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে কোথাও যেতে দিব না। তুমি তো আশিকে ভালোবাসো, তাকে বিয়ে করে সুখে থাকো। আমার মতো ধর্ষকে ক্ষমা করা যায় না, আমি জানি। নদী কিছু বলতে যাবে, হুট করে পুলিশ আসে। নয়নের কলার ধরে বলল, চেয়ারম্যানের বাতিজিকে দর্শন করার অপরাধে তোকে গ্রেফতার করা হলো। নদী অবাক হয়ে তাকাতে নদীর আব্বু বলে ওঠে, ওকে নিয়ে যান অফিসার, জেলে নিয়ে গিয়ে এমন মার দিবেন যাতে বলক মেয়েদের দর্শন না করে বিয়ে করতে পারে। অফিসার, ওকে নিয়ে যান। ও আমার মেয়েকে র্যাপ করে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। না অফিসার, এটা মিথ্যা কথা। ও আমার হাজবেন্ড হয়। আমার মেয়ের কথা শুনবেন না? ওকে নিয়ে যান। আর ওর সাথে ওর মামা জড়িত ছিল। স্যার, আমি কিছু করি নাই। স্যার, আমি কিছু জানতাম না। এইসব ওই আমার। আব্বু, তোমরা কি শুরু করেছো? নয়নকে নিয়ে যেতে ইশারা করলে নদী পুলিশের সামনে দাঁড়িয়ে বলে, দেখেন, আমি ওর স্ত্রী। আমার বাবা মিথ্যা অভিযোগ দিয়েছে। নয়নকে ছেড়ে দিন। নদীকে রাহেলা চৌধুরী ধরে নয়নের হাত শক্ত করে ধরে কান্না করতে করতে বলে, ফুপি, আমার হাত ছাড়ো। অফিসার, ওকে নিয়ে যাবেন না। ওর ড্যাড যদি জানতে পারে তাকে এভাবে আপনারা নিয়ে গেছেন, তাহলে আপনার চাকরি থাকবে না। অফিসার, ওকে ছেড়ে দেন। নদীর কথা শুনে সবাই হাসতে লাগলো। অফিসার হাসতে লাগলো। অফিসার বলে, কাজের লোকের বাগদা ওই আমার কি ক্ষতি করবে? আমার কাছে সব ইনফরমেশন আছে। আব্বু, ফুপি, নিজেদের ক্ষতি না চাইলে ওকে জেলে পাঠাও না। আর অফিসার, হাসি দিয়েন না। আমি আপনার সাথে মজা করছি না। ওকে আপনার ধারণাও নাই। নদী, চুপ করো। অফিসার, আমাকে নিয়ে চলেন। আর তুমি ভেবো না, কিছু হবে না। চুপ করো তুমি। অফিসার, ওকে ছাড়েন। আমি বলছি তো, ও আমার হাজবেন্ড। কোনো স্ত্রীকে স্বামী স্পর্শ করলে কখনোই ধর্ষক হয় না। নদীর কথা শুনে অফিসার বলে, যা বলার কোর্টে বলেন, আমরা এখন যাচ্ছি। নয়নকে নিয়ে যেতে নিবে তখনই নদীর আব্বু বলে ওঠে, নদী, তুই থামবি? ওই ছোট লোকের বাচ্চা তোকে মায়ার জলে ফেলিয়ে আমাদের সবকিছু লুটে নিতে চাইছিল। তোকে ভালোবাসে না, ও ইচ্ছে করে তোকে ফাঁসিয়েছে। গরিবের বাচ্চা হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিল। ঠিক কথা, ফকিরের বাচ্চা একটা। আমার বোনকে ফাঁসিয়ে আমাদের সম্পত্তি আত্মসাৎ করতে চাও, বের করব। অফিসার, ওকে এমন মায়ের দেবেন যাতে পরের বার আর কারোর সাথে এমন করার সাহস না পায়। সবে নানা ধরনের কথা বলতে লাগলো। নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ওঠে, সবাই চুপ করবা তোমরা, আর একটা বাজে কথা বলবা না ওর নামে। ও আমাকে ভালোবাসে দেখে এখানে এসেছে। ও আমাকে ভালোবাসে দেখে তোমাদের মতো লোকের বাসায় কাজের লোক হিসেবে আছে। ও শুধু আমাকে ভালোবাসে দেখে তোমাদের জুতা পলিশ করা থেকে শুরু করে তোমাদের সব কাজ করে দিয়েছে। শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য ও শক্ত চৌকিতে শুয়েছে। যে ছেলে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, যার বাড়িতে ষাটের উপরে কাজের লোক, যার বাড়ির কোম্পানি কয়টা কোনো হিসাব নেই, সেই মানুষটা তোমাদের সম্পত্তি দেখে আমাকে ফাঁসাবে। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী কান্না করতে করতে বলে, যে ছেলের হাত খরচ 10 লাখ থেকে 8 লাখ টাকা, সেই মানুষ তোমার সম্পত্তি দেখে আমাকে ফাঁসাবে। যে মানুষ পোশাক থেকে শুরু করে সব কিছু কাজের লোক করে দেয়, সেই মানুষ আমাকে ভালোবাসে দেখে তোমাদের মতো মানুষের জুতা ধরেছে। আর তাকে বলো সে লোভী, ছাদ ধরতে চায়। যে চাইলে আমাদের পুরো গ্রাম কিনে নিতে পারে, তাকে বলো যে তোমার সামান্য কিছু সম্পত্তির লোভ সামলাতে পারে নাই। যার গায়ে একটা ফুলের টোকা লাগতে দেয় না, তার মুখ থেকে কিছু বের হওয়ার আগে তার সামনে সব হাজির হয়ে যায়। আর সেখানে আমার মতো গরিব একটা মেয়ের জন্য তোমাদের মতো মানুষের কথা সহ্য করে গেছে।
তোমাদের মতো মানুষের কাজ করে গেছে। নদী কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। সবাই নয়নের দিকে তাকালো। আশিক বলে ওঠে, নদী মজা করছো? ও কি খান গ্রুপের মালিক নাকি? ও মা গো, খান গ্রুপের মালিকের ছেলে এসেছে, বাবা সত্যি অনেক ফানি ছিল। নদী কিছু বলতে যাবে তখনই দামি দামি গাড়ি এসে থামলো। সবার চোখ বড় বড় হয়ে গেল। সবাই ভয়ে কাঁপতে লাগলো। নদী ভয়ে কাঁপতে লাগলো। নদী দৌড়ে গিয়ে নয়নের ড্যাডকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ড্যাড, আমি আপনার ছেলের সাথে আর নাটক করতে পারি নাই। ড্যাড, ওকে আর কষ্ট দিয়েন না। ড্যাড, ওরা নয়নকে পুলিশে দিয়েছে। ড্যাড, নয়নকে ছেড়ে দিতে বলেন। নয়নের ড্যাডকে দেখে সবাই অবাক হয়ে গেল। পুলিশ অফিসারের দিকে তাকাতেই অফিসার তাড়াতাড়ি করে নয়নের হাত করা খুলে দিয়ে বলে, স্যার, আমি জানতাম না উনি আপনার ছেলে। আমার কোনো দোষ নাই স্যার। ওরা আমাকে বলে এই ছেলেকে প্রতারক তার মেয়েকে নাকি রেপ করে জোর করে বিয়ে করেছে। স্যার, আমাকে ক্ষমা করে দিন। অফিসার কান্না করতে লাগলো মাটিতে বসে। নদীর আব্বু ভয়ে ভয়ে বলে, স্যার, আমি জানতাম না উনি আপনার ছেলে। স্যার, আমাদের ক্ষমা করে দেন। নয়ন, আমাদের ক্ষমা করে দেন। বাবা, আমাদের ভুল হয়ে গেছে। পা ধরে ক্ষমা চাইতে যাবে, নয়ন সাথে সাথে হাত ধরে ফেলে। নয়ন বলে ওঠে, আঙ্কেল, আপনি আমার শ্বশুর হন, আমার গুরুজন, আমার পায়ে হাত দিবেন না। ড্যাড কিছু করবে না আপনাদের, ভয় পাওয়ার কিছু নাই। নয়ন, তোমার সাথে পরে কথা বলছি। বেয়াই, আপনার সাথে আমার কথা ছিল। স্যার, আমাকে বিয়াই বলছেন? আপনাকে যে কোথায় বসতে দিব? স্যার, এখানে বসেন আপনি। নদীর আব্বু চেয়ার নিয়ে এসেছে, বসতে দিল। নয়নের ড্যাড বসে বলল। আপনিও বসেন এখানে। নদীর আব্বু বসতেই আতিয়া বলে ওঠে, আব্বু, আতিয়ার কথা শুনে বামে তাকাতে নয়নের ড্যাড তাকিয়ে গেল। রাহিলা চৌধুরীর চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়নের ড্যাড বলে ওঠে, তুমি? জি মিস্টার রায়হান খান, এভাবে আপনার সাথে দেখা হবে কখনো ভাবি নাই। আমিও কখন ভাবি নাই আপনার সাথে আবার সামনাসামনি দেখা হবে এভাবে। রাহেলা, তুই ওনাকে চিনস? ফুপি, তুমি ওনাকে চেনো? ওনাকে কে চেনে না? সারা বিশ্ব তো ওনাকে চেনে, সেখানে না চেনার কি আছে? বাট ড্যাড, আপনি আমার ফুপিকে কিভাবে চেনেন? নয়ন ওর ড্যাডের সামনে গিয়ে ওর ড্যাডের হাত থেকে একটা রিং নিয়ে রাহিলা চৌধুরীর সামনে হাঁটু কেড়ে বসে বলে ওঠে, আপনি আমার ছোট আম্মু হবেন। আপনাকে কথা দিচ্ছি, আপনাকে আর কষ্ট পেতে দিব না। আপনাকে আত্মীয়কে কখনো কোনো কষ্ট পেতে দিব না। নয়নের কথা শুনে রাহিলা চৌধুরী গালে থাপ্পড় মেরে দিল। সবাই থমকে গেল। নয়ন গালে হাত দিয়ে উঠে পড়ল। রাহিলা শক্ত করে নয়নকে জড়িয়ে ধরে কান্না করে বলল, তুমি আমাকে চিনতে পেরে সেদিন তুমি ওদের সাথে ফাইট করেছো। তুমি আমাকে চেনার পর কেন বলো নাই ছোট আম্মু আমি নয়ন? কেন বলো নাই? নয়ন রাহিলা চৌধুরীর কথা শুনে কান্না করে বলে, আম্মু, আপনি আমাকে রেখে চলে এসেছিলেন, আমার অনেক কষ্ট হয়েছিল। আপনি ছাড়া আমাকে কেউ ভালোবাসে কাছে টেনে নেয় নাই। আপনাকে হারিয়ে আমি নিজের ভিতরে ছিলাম না। আমি ভদ্র বাচ্চা থেকে অভদ্র বাচ্চা হয়ে গেছিলাম। আমি একটা নির্দিষ্ট মানুষ হয়ে গেছিলাম। আপনি সেদিন আমাকে না জেনে কেন চলে আসছিলেন? কেন আমাকে ছেড়ে চলে আসলেন? আমার খুব অভিমান হয়েছিল, তাই আপনাকে আমি বলতে গিয়েও বলি নাই আমি নয়ন আপনার ছেলে। আম্মু, আপনি তো জানতেন না আমি নয়ন। ওইসব নিয়ে কষ্ট পাইয়েন না আম্মু, আমার ছোট আম্মু হয়ে যান না। আমি জানি না আপনার আর ড্যাডের ভিতরে কি হয়েছিল। প্লিজ আমার জন্য সব কিছু ভুলে চলেন না আমার সাথে। যে মানুষটা আমার ভালোবাসা বুঝতে পারে নাই, যে মানুষটা আমাকে ইউজ করে গেছে, তার কাছে ফিরে যেতে আমাকে বলো না। আমি যেমন আছি তেমন অনেক ভালো আছি। তার মানে আপনি সে লোক? আপনার বাপ, ছেলে, আমার বোন, আমার মেয়ে সেম কাজ করলেন। আপনাদের রক্তে তো সমস্যা। আপনারা এখান থেকে চলে যান। আপনাদের মতো মানুষের সাথে কোনো আত্মীয়তা করব না। এই ছেলে, আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দাও। বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য না। আমি এখান থেকে গেলে আমার ছোট আম্মু, আমার বোন, আমার স্ত্রীকে নিয়ে যাব। ড্যাড, তুমি ছোট আম্মুকে কিভাবে বাসে নিয়ে যাবে সেটা তুমি জানো। না নিতে পারলে আমি নিজেই তোমার সাথে থাকবো না। নয়নের কথা শুনে রাহেলা চৌধুরী বলে, নয়ন, ছোট আম্মু, আমি কিছু জানি না। আপনি ড্যাড বুঝেন। আত্মীয় বোন, চলো যাই, তোমার আসল বাসায় চলো। আর ড্যাড, ছোট আম্মুকে ছাড়া বাসে যাবে না। নয়ন কথাগুলো বলে ওর ড্যাডকে রাহেলার সামনে ধাক্কা দিল। রাহেলা ধরে ফেলল দুজনের চোখে চোখ পড়তেই। নয়ন নদীকে কোলে তুলে নিল। আতিয়া বলল, গাড়িতে ওঠো। আর শ্বশুরমশাই, আমার বউ আমি নিয়ে গেলাম। আমার বউকে আমি ছাড়বো না। আপনি মেনে নিলে খুব ভালো, না নিলে কিছু করার নাই। নয়ন
নদীকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। আতিয়া উঠলে নয়ন গাড়ি ড্রাইভিং করে যেতে লাগলো। বেশ কিছু দূর যেতেই নদী বলে ওঠে, ওই দাঁড়াও, কি করছো? ড্যাডকে ওইখানে একা রাখা ঠিক হয় নাই। আরে কুল, আম্মু যত রাগ দেখাক আব্বুকে এখনো ভালোবাসে। আমি সব জানি, শুধু কিছু বলি না। অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে গাড়িগুলো চলে যাবে। নয়ন কথাগুলো বলে অপেক্ষা করতে লাগলো। 30 মিনিট পর গাড়িগুলো যেতে লাগলো। নয়ন হাসি মুখে ওদের পিছন পিছন যেতে লাগলো। 3 ঘন্টা জার্নি করে নয়ন পৌঁছে গেল। 3 জন বাসে ঢুকলে দেখে সবাই বসে আছে। নয়নকে দেখে বলল, তোমরা কোথায় ছিলে? তোমাদের পিছনে ছিলাম। কি বলেছিলাম না, ছোট আম্মুকে ফিরিয়ে আনবে। আব্বু নিজের মেয়েকে তো বুকে জড়িয়ে নাও। নয়নের কথা শুনে নয়নের ড্যাড আতিয়ার দিকে হাত বাড়ালে আতিয়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। সবে যার যার ভুল বোঝাবুঝি শেষ করলো। তুলি নয়নের কাছে ক্ষমা চাইলে নয়ন মাথায় হাত বুলিয়ে বলে, কুল বোন, আমি তোমার উপরে রাগ করি নাই। নয়ন কথাটা বলে রুমে চলে গেল। নয়ন রুমে গেলে কিছুক্ষণ পর নদী আসলে নয়ন টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে হাত চেপে ধরে পড়ল। কে যেন বলেছে আমাকে ভালোবাসে না, ঘৃণা করে। এই পেটের উপরে চাপ দিও না। আর আমি তোমাকে ভালোবাসি বা ঘৃণা করি, তারপরও তোমাকে আমি কখনোই ছাড়তাম না। তাহলে কেন এমন করলে? ড্যাড আমাকে বলেছিল, তোমাকে ঠিকানা পেতে সাহায্য ড্যাড করেছিল, তুমি নিজে থেকে পাও নাই। প্ল্যান মতো ছিল সব, বাট ফুপি তোমার সৎ মা, এইটা জানতাম না। আর উনি আমার ফ্যামিলির কাউকে দেখে নাই আগে, দেখলে চিনে ফেলতো। কি সব প্ল্যান করা মানে? তুমি আর ডেট মিলে আমাকে কষ্ট দিলে। ভালো করছি, এখন আপনি ভালো সন্তান, ভালো হাজবেন্ড হতে পারছেন। আর সব থেকে বড় কথা, আপনাকে ভালো বাবা হতে হবে। আমাদের বাবু দুনিয়াতে আসতে চলেছে, সেই যদি এসে দেখে তার বাবা একজন চরিত্রহীন, তাহলে ওরা কত ভালো হবে। কি আমি বাবা হতে চলেছি? নদী লজ্জা পেলে নয়ন খুশিতে নদীকে তুলে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমো দিয়ে বলে, ইয়াহু, আমি বাবা হতে যাচ্ছি। আই লাভ ইউ বউ আমার। নদীকে শক্ত করে জড়িয়ে ধরলে নদীও জড়িয়ে ধরল। একে অপরকে খুশিতে জড়িয়ে ধরল।